ওকে, আই গেস আই এম লাইভ নাও। সালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমাদের ফ্লাইট টু অস্ট কোর্সে প্রথম ফিজিক্স ক্লাস। ওয়েলকাম টু দ্য কোর্স অ্যান্ড ওয়েলকাম টু দ্য ফিজিক্স ক্লাস অ্যাজ ওয়েল। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সবাই খুব একটা ভালো মেন্টালি প্রিপারেশনে আছো। অস্ট্রেলিয়া ভর্তি পরীক্ষা বলবো না যে খুব বেশি দিন সময় আছে, আবার একেবারে কম টাইমও নয়। সো এখন থেকে যদি তোমরা শুরু করো, ডেলি রেগুলার বেসিসে পড়ো, ইউ উইল গেট এ ভেরি গুড চান্স অ্যাট ভেরি গুড সাবজেক্ট অর অ্যাট ইউর ডিজায়ার সাবজেক্ট। সো আজকের থেকে তোমার প্রিপারেশন শুরু করো, ট্রাই করো যে একটু ভালোভাবে সব কিছু প্রিপারেশন নেওয়ার। তোমাদের হয়তো বা আগে 2টা ক্লাস বা একটা ক্লাস গেছে আমাদের কোর্সের, তোমরা ক্লাসগুলি ফলো করছো আশা করি, এবং এই ক্লাসটা তোমরা ফলো করো। অস্ট্রে চান্স পাওয়া তোমরা সবাই জানো যে রিসেন্ট টাইমে ইটস টাফ, অ্যান্ড তোমরা যেহেতু স্প্রিংয়ে পরীক্ষা দিতেছো এটা আরেকটু টাফ হবে, কারণ তোমরা বাকি সব কিছুই জানো, এটা নিয়ে আলাদা করে কথা বলা কিছু নাই। যেহেতু এক্সাম কঠিন হবে, কম্পিটিশন বেশি, তোমাদেরকে একটা বেস্ট প্রিপারেশন অবশ্যই। আমরা তো তোমাদেরকে হেল্প করবোই, গাইডলাইন দিবই, কিন্তু পড়তে হবে তোমার। এক্সাম দিবা তুমি, আমরা কিন্তু এই পর্যন্তই তোমাদেরকে হেল্প করব। এক্সাম হলে যখন তুমি পেন আর ক্যালকুলেটর নিয়ে বসবা, সামনে কোশ্চেন, হলের মধ্যে 2জন গার্ড দাঁড়ানো, পাশে স্টুডেন্টদের টেন্সড অবস্থা, ওই সিচুয়েশনে তুমি একলা, এবং তোমার ফাইট তোমার একলা লড়তে হবে। তো এখন থেকেই ট্রাই করো একলা একলা তোমার পড়া, মানে কি সেলফ স্টাডি করা। অবশ্যই তোমার টিচার, তোমার প্যারেন্টস তোমার গাইড করবে, বাট তোমার সেলফ স্টাডি তোমার অবশ্যই লাগবে। সেলফ স্টাডির জন্য কি, ক্লাসটা করো, ক্লাসের মধ্যে যেগুলি আমরা দেখাই দিচ্ছি ওইসব একবার বাসায় নিজে হাতে করার চেষ্টা করো, এবং ট্রাই করো ক্লাসের মধ্যে একটা ক্যালকুলেটার নোট খাতা নিয়ে বসার, যাতে আমার সাথে সাথে তোমরা ক্যালকুলেশনগুলি করে ফেলাইতে পারো। অবশ্যই অনেক বড় বড় অনেক ম্যাসিভ ম্যাসিভ ক্যালকুলেশন আসে, সো আশা করি তোমরা আমার সাথে ক্যালকুলেশনগুলি করবে, এবং মেইন যে কারণ আমার ভুল ধরা দিবা। তো আমরা ফিজিক্সের প্রথম ক্লাস শুরু করব, এবং ইয়েস অফকোর্স ফিজিক্সের প্রথম ক্লাসে কী পড়ানো হয় তোমরা অবশ্যই সবাই গেস করতে পারছো, ভেক্টর। ভেক্টরই আমাদের ফিজিক্সের মেইন স্টার্টিং হেড। সো আমরা আর ওই প্রথা ভাঙতে চাই না, আমরা ভেক্টর দিয়ে আজকে শুরু করব। তো চলো আমি আমার পরিচয় দিই, হয়তো বা তোমরা অনেকেই জানো বা জানো না। আমি মোহাম্মদ শাফকাত হাসান, আমি এখন আহসানুল্লাহতেই আছি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। তো তোমরা যারা এখান থেকে পড়ার চান্স পাবা, অবশ্যই তোমাদের সাথে ভিতরে দেখা হবে, আর উই ক্যান ডু এ গ্র্যান্ড সেলিব্রেশন, নো? চলো তাহলে, আমি শাফকাত হাসান, আজকে আমাদের টপিক ভেক্টর, আমরা এই ক্লাসে শুরু করি। ওকে, তো ভেক্টরের জন্য যেহেতু আমরা অ্যাডমিশনে আসছি, খুব বেশি বেসিক কথার দিকে না যাই, আমরা ডাইরেক্ট আমাদের কোর্সের দিকে যাই। ভেক্টরের জন্য আমাদের প্রথম যে জিনিসটা জানা দরকার সেটা হইতেছে ভেক্টরের লব্ধি, বা ইংলিশে আমরা যেটা বলি রেজাল্টেন্ট। ভেক্টরের লব্ধি বা রেজাল্টেন্ট, লব্ধির সাথে আমাদের আরেকটা জিনিস যেটা না জানলেই না, সেটা হইতেছে গিয়া দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বা লব্ধিটা যে কোনো একটা ভেক্টরের সাথে যে কোণ উৎপন্ন করে। সাপোজ আমাদের দুইটা ভেক্টর যদি আমরা কল্পনা করি, পি এবং কিউ, একটা বিন্দুতে দুইটা ভেক্টর কাজ করতেছে, একটা পি এবং একটা ভেক্টর হচ্ছে কিউ। অনেক মোটা না, লাইক মি, এই তো। ওকে, দুইটা ভেক্টর, একটা বিন্দুতে দুইটা ভেক্টর কাজ করছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। টম, আই গেস তোমার নাম আমি ঠিক প্রোনাউন্স করতেছি, যদি ভুল করে থাকে তাহলে সরি। চলো আমরা শুরু করি। আচ্ছা, হ্যাঁ, যেটা বলতেছিলাম, একটা বিন্দুতে দুইটা ভেক্টর কাজ করতেছে, একটা হচ্ছে পি এবং আরেকটা হচ্ছে কিউ। দুইটার মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। সাপোজ তোমার এখানে একটা বস্তু আছে এবং তুমি এক পাশে দড়ি দিয়ে এদিকে টানতেছো, তোমার বেস্ট ফ্রেন্ড আরেক পাশে দড়ি দিয়ে এদিকে টানতেছে। রেজাল্টে হবে কি, দড়িটা, বস্তুটা এই বরাবর কোথাও একটা কিছুতে ট্রাভেল করবে না। এটারে আমরা বলি ভেক্টরের লব্ধি বা রেজাল্টেন্ট, যাকে আমরা আর দ্বারা প্রকাশ করি। সো এই আর এর সূত্রটা কি? আর এর সূত্রটা হলো সিম্পল এইটা, আর ইকুয়ালস টু √পি² প্লাস কিউ² প্লাস 2pq কজ আলফা। খেয়াল রাখো, আলফা কিন্তু দুইটা লব্ধির মধ্যবর্তী কোণ। এইবার অনেকে বলো ভাইয়া লব্ধি তো বুঝতে পারলাম, মধ্যবর্তী কোণও বুঝতে পারলাম, এখন এই লব্ধিটা কোনটার সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে সেটা কেমনে বাইর করব? সাপোজ আমি বাইর করতে চাইতেছি এই পি ভেক্টরের সাথে এই লব্ধিটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে বাইর করার জন্য সূত্রটা কি? সাপোজ পি এর সাথে ও θ ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাহলে আমরা লিখবো tan θ। ওকে, লিখলাম ইকুয়ালস টু, কার সাথে উৎপন্ন করছে? পি এর সাথে। দেখো পি রে নিচে একলা ফালায় দাও, উপরে হবে কিউ সাইন আলফা, একলা ফালালে ও একলাই, এখানে কিউ কজ আলফা। ক্লিয়ার? আশা করি একটু বুঝছি। এবার দেখো
যদি মনে করো ভাইয়া পি এর সাথে কেন কিউ এর সাথে বাই করতে পারবো না? হ্যাঁ, আমরা চাই কি কিউ এর সাথে বাই করতে। যদি কিউ এর সাথে বাই করতে চাই, সাপোজ কিউ এর সাথে থিটা প্রাইম কোণ উৎপন্ন করছে, তাহলে এখানে কি হবে? টেন থিটা প্রাইম ইকুয়ালস টু নিচে কিউ, কিউ এর সাথে বাই করবো তাই কিউ একা প্লাস পি কজ আলফা আর উপরে পি সাইন আলফা। একটুকু আশা করি সবারই ক্লিয়ার। চলো আমরা নেক্সটে যাই। আসানুল্লাহ বা যে কোনো জায়গায় স্পেশালি ইঞ্জিনিয়ারিংগুলিতে তোমাদের চান্স পাওয়ার জন্য মেইন জিনিস হতেছে কি, ফিজিক্সের ক্ষেত্রে আমি বলবো মোর অ্যান্ড মোর প্র্যাকটিস করা। সো আমাদের এই ক্লাসের টার্গেট থাকবে আমরা যতটুকু কনসেপ্ট বুঝি তার চেয়ে বেশি প্র্যাকটিস করি, কারণ তোমাদের কিন্তু যেহেতু ক্যালকুলেটার অ্যালাউড, ইঞ্জিনিয়ারিং প্যাটার্ন কোশ্চেন, সো মোর অ্যান্ড মোর প্র্যাকটিস করলে তোমাদের ওই ফ্লেক্সিবিলিটি আসবে এবং থিওরির চেয়ে বেশি দরকার এখানে প্রবলেম সলভ। সো ট্রাই করবো আমরা বেশি বেশি প্রবলেম সলভ করার। আসলে দেখি কি বলছে, দুটি সমান মানের ভেক্টরের সাথে মাঝে দুটি ভেক্টরের মাঝে কোণ 120 ডিগ্রি হলে তাদের লব্ধির মান মূল ভেক্টরের মানের কত গুণ? আবার বোঝার চেষ্টা করি। দুটি সমান মানের ভেক্টর মানে কি, আমার কাছে দুইটা ভেক্টর আছে, সাপোজ দুইটা ভেক্টরে আমরা পি ধরে নিলাম, ওকে, এবং এদের দুজনের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি। 120 ডিগ্রি কি? আলফা। দেখো তোমাদের ফিজিক্সে যাদের একটু মানে কোন সময় কোনটা অ্যাপ্লাই করতে হবে বা কি দিচ্ছে এটা ধরতে অসুবিধা হয়, তারা করবা কি, এই যে আমার মতন প্রশ্নের মধ্যে আগে হালকা করে পেন্সিল দিয়া এমন মার্ক করে নিবা যে আমার কাছে কি কি উপাত্ত আছে, কি কি উপাত্ত আছে এবং আমার কি চাইছে। এরপর আমরা অ্যানালাইজ করব এখানে কোন সূত্রটা বসানো যায়। ওকে চলো দেখি। আমার কাছে পি আছে, আলফা বলে দিছে, পি মানে কি, এখানে কিন্তু দুইটা পি এর মান বলছে, তাদের লব্ধির মান মূল ভেক্টরের মানে কত গুণ। ধরি তাদের লব্ধি হচ্ছে আর। আমরা আর এর সূত্র কি জানি? আর এর সূত্র হচ্ছে পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার, কেন এখানে দুইটাই কিন্তু পি, প্লাস 2 ইন্টু পি ইন্টু কজ আলফা। আলফা মানটা আমরা ডাইরেক্ট বসাই দিই 120, পুরোটা কি রুট ওভার হবে। ওকে, আশা করি বুঝতে পারছি। দেখো এখানে 2p স্কোয়ার, এখানেও 2p স্কোয়ার, আর এখানে কি, যদি আমি 2p স্কোয়ার কমন নেই, দেখো ভাই যদি 2p স্কোয়ার কমন নেই তাহলে কি এখানে আসে না 1 প্লাস কজ 120 ডিগ্রি। কজ 120 ডিগ্রি এর মান কত? কজ 120 এর মান হচ্ছে মাইনাস হাফ। কজ 120 এর মান মাইনাস হাফ, মাইনাস 0.5, রাইট? পুরোটা কি, পুরোটা রুট ওভারে। পি স্কোয়ারে যদি আমি রুট ওভার থেকে বের করে ফেলি কি হয়, পি স্কোয়ারে রুট ওভার থেকে বাই করে ফেলাইলাম, পি থাকলো পি এর মতো, উপরে রুট ওভার 2 ইন্টু 1 মাইনাস হাফের মান কত? হাফ, 2 ইন্টু হাফ। ওকে, 2 ইন্টু হাফের মান 1, তাহলে ইকুয়ালস টু পি রুট ওভার 1 ইকুয়ালস টু পি। তার মানে দেখো না ভাইয়া, তাহলে আমরা কি বলতে পারি না আর ইকুয়ালস টু পি? তার মানে কি ওদের মূল ভেক্টরের মানে, মূল ভেক্টর মানে কি, এখানে লব্ধির মানটা জানতে চাইছে, মূল ভেক্টরের মানের 1 গুণ, তাহলে অ্যান্সারটা কি? অ্যান্সারটা বি, বি হচ্ছে গিয়ে 1। আশা করি কারো কোনো কোশ্চেন এটাতে ক্লিয়ার। চলো আমরা নেক্সট স্লাইডে যাই। দেখো কি বলছে, দুটি ভেক্টরের মান যথাক্রমে 10 নিউটন ও 10 নিউটন মানে একই, যদি তাদের লব্ধির মানও বলছে 10 নিউটন। এটা কিন্তু খুব ফেমাস একটা ম্যাথ। আমি যখন এই অ্যাডমিশন দিয়েছিলাম তখন এই ম্যাথটা অনেকবার আসছিল এবং শুধু অস্ট্রেই না, আমি অনেক জায়গায় এই কোশ্চেনটা পাইছি। সো তোমরা যারা নোট করতেছো বা পরে দেখবা, এটা আমি একটা স্টার দিয়ে রাখি, এটা খুব ফেমাস একটা ম্যাথ এবং এই ম্যাথটা সলভ করাই তারপর একটা মজার থিওরি দিব এই ম্যাথটা নিয়ে। দেখো 10 নিউটন আর 10 নিউটন বলছে, তাইলে এখানে ইন জেনারেল সূত্রটা কি? ইন জেনারেল সূত্রটা অ্যাপ্লাই করি, আর ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার বা কিউ স্কোয়ার, যেহেতু দুইটার মানে এক তাই আমি পি স্কোয়ার লিখতেছি, প্লাস 2 ইন্টু পি ইন্টু কজ আলফা রুট ওভার। আমার কি বের করতে বলছে? আমার এখানে আলফা এর মানটা বের করতে বলছে, রাইট? তাইলে আমি একটা কাজ করি, দুই পাশ থেকে স্কোয়ার সরাই দেই, এই রুট সরাই দেই, মানে কি দুই পাশে স্কোয়ার করি, আর এখানে সব কয়টা সবার মান বসাই। মান কি, ওর মানও কিন্তু 10, ওর মানও 10, ওর মানও 10, এখানে প্রত্যেকটার মান 10। তো আমরা এই কাজটা করি, এখানে হবে 10 স্কোয়ার মানে এখানে 8 স্কোয়ার হবে, আর এখানে রুটটা সরে ইকুয়ালস পি এর মান, পি স্কোয়ার মানে কি 10 স্কোয়ার প্লাস এই পি স্কোয়ার মানে কি আবার 10 স্কোয়ার প্লাস 2 ইন্টু 10 ইন্টু কজ আলফা। এখন দেখো এই দুইটা 10 স্কোয়ার এই পাশে নিয়ে আসি, তাহলে কি হয় 10 স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার ইকুয়ালস টু ওখানে কত 100 গুণ 2 200 এই কজ
আলফা। তাইলে কজ আলফা এর মান দেখো, কজ আলফা এর মান এই 10 স্কয়ার 10 স্কয়ার কাটা, আর এখানে -10 স্কয়ার আছে, -10 স্কয়ারের মান কত, -10 স্কয়ারের মান ইকুয়ালস টু 100। তাহলে -100 ডিভাইডেড বাই 200, তাহলে এটা আমরা লিখতে পারি না -হাফ। আর আলফা, তাহলে আলফা এর মান কত আসে, আলফা ইকুয়ালস টু কজ ইনভার্স -হাফ, মানে আলফা ইকুয়ালস টু 120 ডিগ্রি। তোমরা যেখানে পরীক্ষা দাও এই টাইপের ম্যাথ পাওয়ার সম্ভাবনা খুবই বেশি। এবং খেয়াল রাখবা, দেখো যখন বলবে তিনটাই সমান, এইটা এইটা এইটা, এই তিনটাই যখন সমান হয় তখন নিঃসন্দেহে তোমরা বলতে পারো এটা 120 ডিগ্রি হবে। এটা একটা চিট কোড। তোমরা সবাই জিটিএ গেম খেলছো না? যেমন আমি ছোটোবেলা থেকে জিটিএ গেম খেলছি, থাক ওইদিকে না যাই। জিটিএ গেম খেলছি, তো জিটিএ গেমে তো চিট কোড তো সবাই ইউজ করতাম, আমি ইউজ করতাম, সবাই ইউজ করছি। তখন এত সাধু ছিলাম না কেউ। তো ওইটার মতন এখানে একটা চিট কোড ইউজ করো, তাহলে পরীক্ষার সময়ও তুমি আনলেস অন্য কারোর থেকে দেখা লেখো এই কাজটা বাদে, আর যদি নকল বাইরে থেকে নকল নিয়ে না যাও, ও এই দুইটা কাজ বাদে তুমি যাই করো কারো কোনো প্রবলেম নাই। খালি তুমি কারোর থেকে কপি করবা না, বাইরে থেকে কোনো চিট নিবা না, আর অন্য কারোর ডিস্টার্ব করবা না, দ্যাটস অল। আবার বলো না যে ভাই এই তিনটার মধ্যে তো প্রক্সি পড়ে না, আমি যদি কারোর প্রক্সি মারাই না, ভাই এগুলি করতে যাইও না, নিজেরটা নিজে দিও। চলো দেখি কি বলছে পরে। দুইটি ভেক্টরের মান যথাক্রমে 8 নিউটন আর 6 নিউটন, তাদের মাঝে কোণ বলছে 60 ডিগ্রি, মানে কি এই দুইটার মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি। লব্ধি ভেক্টরটি প্রথম ভেক্টরের সাথে কত কোণ উৎপন্ন করে। দেখছো, এটা কিন্তু টিপিক্যাল ভার্সিটি কোশ্চেনের মতন আসবে না, মানে তোমার অবশ্যই এখানে ট্রিকি কোশ্চেন করবে। এখন কি বলছে দেখো, ভেক্টরটি প্রথম ভেক্টরের সাথে কত কোণ উৎপন্ন করে। প্রথম ভেক্টর কোনটা, প্রথম ভেক্টর হচ্ছে 8 নিউটন। আচ্ছা আমি তাহলে দেই, শুরু করি সূত্রটা। tan থিটা, tan থিটা ইকুয়ালস টু 8 নিউটনের সাথে কত কোণ উৎপন্ন করে, তাই কি করব 8টা নিচে রেখা দিব, উপরে কি হবে, উপরে হবে 6 sin আলফা এর মান এইটা, তাই ডাইরেক্ট লেখা দিলাম 60 প্লাস 6 cos 60। ক্লিয়ার? চলো দেখি অ্যান্সার কত, এটার মান কত আসে, 6 sin 60 ডিভাইডেড বাই 8 প্লাস 6 cos 60। অ্যান্সার আসে, এটা আসে অনেকটা এমন 3√3 ডিভাইডেড বাই 11। এখন কি করব, টেনটার ওই পাশে নিয়ে যাব, মানে কি থিটা ইকুয়ালস টু tan ইনভার্স 3√3 ডিভাইডেড বাই 11 ইকুয়ালস টু, আমার অ্যান্সার আসে 25.2849। এটার অ্যান্সার এই যে 25.28, এটাই হলো আমার অ্যান্সার। চলো আমরা নেক্সটে যাই, দেখি এখানে কি বলছে। দেখো দুইটি ভেক্টর এ এবং বি এর মান যথাক্রমে 5 নিউটন আর 12 নিউটন। ওকে গ্রেট। যদি এদের মাঝে কোণ হয় 90 ডিগ্রি, বলে দিয়েছে এদের মাঝে কোণ কত, 90 ডিগ্রি, তাহলে লব্ধি কোন ভেক্টরের সাথে ছোট কোণ তৈরি করে। সিম্পলি যদি চিন্তা করতে চাই তাহলে কি করতে হবে, হ্যাঁ তাইলে আমরা আগে এর সাথে এর সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, বি এর সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, দুইটা বাইর করি, তারপরে কম্পেয়ার করি। হ্যাঁ আরও অনেক জটিল উপায় আছে, কিন্তু পরীক্ষার সময় যদি এত জটিল উপায় করতে যাও তুমি ব্ল্যাঙ্ক খাবা। হয়তোবা তোমার এখানে বেশি না 5 থেকে 10 সেকেন্ড সময় বেশি লাগবে। সো 5 থেকে 10 সেকেন্ড সময়ের জন্য আই গেস তুমি ব্ল্যাঙ্ক খায়া পুরো পরীক্ষাটা নষ্ট করবা, এটা কোনোভাবে ওয়ার্থ ইট হয় না, রাইট? তাহলে চলো আমরা এটা করে দেখি কি হয়। দুটি ভেক্টর এ বি এর মান 5 নিউটন আর 12 নিউটন, ঠিক আছে? আসো এবার তাহলে আমরা স্টার্ট করে এটা দেখা। প্রথমে এর সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে সেটা বাই করার চেষ্টা করি। কেমনে, আমরা দেখি, দেখো tan থিটা এ, tan থিটা এ যদি দেই তাইলে কি হয়, আমি কি থিটা এ মানে এ কোনটা, এইটা না, এইটা এ আর এইটা কি, এইটা হচ্ছে বি। তাইলে এই 5 একলা রাখলাম প্লাস 12 cos থিটা এর মান, এটা সরি এটা হলো আলফা এর মান 12 cos 90, আর উপরে হবে 12 sin 90। দেখো থিটা এর মান কত আসে, 12 sin 90 ডিভাইডেড বাই 5 প্লাস 12 cos 90, এইটুকে মান আসে 12/5। সুতরাং থিটা এ এর মান আসে
67.38 একটা বাই করলাম না। দেখো কি বলছে, দুইটার মান কত, দুইটার মান 90 ডিগ্রি, তাইলে একটার মান যদি আর একটু আসে তাহলে আরেকটার মান কি 90 থেকে বিয়োগ দিলেই পাওয়া যাব না। থিটা বি ইকুয়ালস টু 90 মাইনাস থিটা এ, মানে কি 90 মাইনাস এইটা, অ্যান্সার আসে কত 90 মাইনাস 67.38, সরি আমার অ্যান্সার আসে 22.62। বুঝতেই পারছি। ও থিটা বি মানে বি এর সাথে ক্ষুদ্র কোণ উৎপন্ন করে, এদের বি এর সাথে ক্ষুদ্র কোণ উৎপন্ন করে, ছোট কোণ বলছে যেহেতু, তাই অ্যান্সার হবে কি বি। আশা করি এটা সবার ক্লিয়ার। আসো আমরা নেক্সটে যাই। ওকে চলো, এখানে কি ন্যূনতম দূরত্ব। ওকে, নদীর নৌকা, তোমরা সবাই কম বেশি ঢাকা বাদে, ঢাকা বাইরে যারা আসো তারা সবাই কম বেশি নদীতে চড়ছো। ঢাকার মধ্যে অনেকে হয়তো শখ করে নদীতে চড়ছো। তো কখনো নদীতে চড়ার সময় এত ভাবি নাই যে ইন্ডিয়া লাইফে এসে এই নদী নৌকা এত একটা ট্রমা দিবে। আমাদের ঢাকা, যেমন আমি ঢাকার ছেলে, আমাদের কাছে তো নদী খুব এন্টারটেইনিং জিনিস ছিল, যে নদীতে যাব, নৌকায় চড়বো। সো এই নদী যেই রকম প্যারা দিছে, অনেক প্যারা দিছে কম বেশি, আমারও দিছে। সো আমি যতটুক চেষ্টা করব যে এই প্যারাটা তোমাদের কাছ থেকে কমানোর জন্য, দেখি পারি কি না। যদি না পারি তাহলে তোমরা কি করবা, নিজেরাই প্যারা কমায় নিবা। নদী নৌকার জন্য আগে আমি নদী নৌকা জিনিস একটু ব্রিফ করি, যে নদী নৌকা কিভাবে কাজ করে। সাপোজ, ও নাবিব ইতমাম, ও তুমি হইতেছে অ্যান্সার দিছিলা, গুড, তুমি অনেক ইন্টেলিজেন্ট মানুষ, আমার চেয়েও বেশি। সাপোজ এই যে একটা নদী, অনেক সুন্দর নদী হয়েছে, দ্য বেস্ট রিভার ইন দ্য ওয়ার্ল্ড। নদীতে এই বরাবর স্রোত যাচ্ছে, যেটা আমরা ইউজুয়ালি ইউ দিয়ে প্রকাশ করি। তুমি সাপোজ এই বরাবর নৌকা চালানোর চেষ্টা করতেছো, যেটাকে আমরা প্রকাশ করব ভি দিয়া। অ্যাগেন তো এদিকে স্রোত যাইতেছে, তুমি এদিকে যাইতেছো, অবশ্যই তোমার লব্ধি মাঝের এখানে কোথাও হবে, যেটাকে আমরা ডাব্লিউ দ্বারা প্রকাশ করি। এই তো গেল ভেক্টরের তোমার ভেক্টর রূপগুলা। এবার আরও কিছু জিনিস আছে, যেমন নদীর প্রস্থ, নদীর প্রস্থটা আমরা প্রকাশ করি ডি দ্বারা। এবং দেখো তুমি এখান থেকে যাত্রা শুরু করছো, তোমার যাওয়ার কথা ছিল কি এখানে না, কিন্তু স্রোতের কারণে তুমি পৌঁছাইছো এই বিন্দুতে। তাহলে এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব, এটাকে বলে পার্শ্বীয় সরণ বা ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট। এটাকে আমরা প্রকাশ করি এক্স দ্বারা। এইটাই হইতেছে তোমার লব্ধির বেসিক পরিচিতিগুলি। তো এখন আমরা আসো লব্ধির স্পেশাল দুইটা কেস আছে, যেটা একটা হচ্ছে ন্যূনতম দূরত্ব এবং ন্যূনতম সময়। এই দুই ক্ষেত্রে কি করা লাগে বা এই দুই ক্ষেত্রে কিভাবে কাজ হয় সেটা আমরা একটু বোঝার চেষ্টা করব। ফার্স্টে ন্যূনতম দূরত্ব। ন্যূনতম দূরত্ব কি, কমন সেন্স কি বলে, যদিও ফিজিক্সের সবসময় কমন সেন্স কাজে লাগে না, কিন্তু এই ক্ষেত্রে কাজে লাগে। কমন সেন্স কি বলে, ন্যূনতম দূরত্ব এইখান থেকে যদি সরাসরি আমি এই পর্যন্ত যেতে পারি, তাইলে আমি ন্যূনতম দূরত্বে নদী ক্রস করতে পারবো। এখন এইখান থেকে সরাসরি এই পর্যন্ত যাওয়ার সূত্রটা, উপায়টা কি, তোমার স্রোত যেতেছে এইদিকে, তাহলে তোমার এই বরাবর কোথাও যেতে হবে না। ইয়েস, এই বরাবর যদি তুমি যাইতে এক নির্দিষ্ট বিন্দুতে যেতে পারো, তাহলে তুমি ন্যূনতম দূরত্বে নৌকা নদী ক্রস করতে পারবা। এখন তাইলে কি তুমি এখান থেকে দেখতে পারতেছো না, যে যদি ন্যূনতম দূরত্বে আমি ক্রস করতে চাই, তাহলে একটা প্রধান থাম রুল হইতেছে কি, আমার অবশ্যই আমার নৌকার গতি 90 ডিগ্রি, স্রোতের সাথে 90 ডিগ্রির চেয়ে বড় হইতে হবে। দিস ইজ আ থাম রুল। ওকে, থাম রুল হচ্ছে আলফা গ্রেটার দেন 90। ওকে চলো এখন আমরা দেখি, এটা বোঝার চেষ্টা করি। নদী পার হতে প্রয়োজনীয় সময় টি ইকুয়ালস টু ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। সত্যি কথা, আমি যখন এই স্টেজে ছিলাম তখন না এই সূত্র না আমি বারবার প্যাচ খাইতাম। তোমরা যাতে সেই জিনিসটা না খাও সেই জন্য আমি কিছু ট্রিক্স আছে, সেই ট্রিক্সগুলো একটু দেখাই দিই। ট্রিক্সগুলোকে এসএসসি মানে কি শর্ট কি দেওয়া যায়, কি জানি দিছিলাম আমি একবার, যাই হোক সুপার শর্ট চিট। ওকে, এইটাই, যেটা তোমরা হলো এটা এক একটা ফুল নাম দাও এক একজন, তো যেটাই হোক এখানে আমি দেখাই। আচ্ছা অ্যাকচুয়ালি না এটা আমাদের দরকার নাই,
আমরা ওইখানেই এটা সলভ করতে পারবো। এখানেই দেখাই, দেখো আমরা সবাই একটা সূত্র জানি না, এস ইকুয়ালস টু ভিটি, সবাই সূত্র জানি। ওকে, এস ইকুয়ালস টু ভিটি যদি হয় তাহলে টি ইকুয়ালস টু কত, টি ইকুয়ালস টু আমরা এস বাই ভি। এখানে এস কি, এস হচ্ছে গিয়ে সরণ, আর এখানে ডি কি, ডিও কি একটা সরণ না। আমি এই বরাবর যাইতেছি, এই বরাবর যাইতেছি এবং এইটা হচ্ছে গিয়ে ডি, তাহলে এই ডিটারে আমরা এস দ্বারা রিপ্লেস করলাম। আর এখানে ভি আছে। দেখো আমি যখন এই বরাবর ক্রস করতে চাইতেছি তখন কি হইতেছে, আমি একেবারে ওয়াই অ্যাক্সিস বরাবর যাইতেছি না, একেবারে ওয়াই অ্যাক্সিস বরাবর আমি যাইতেছি। সো ওয়াই অ্যাক্সিস বরাবর এইটার এই ভি এ যদি উপাংশ ভাগ করার চেষ্টা করি, কোন উপাংশ যায়, এক্স এর সাথে ও আলফা কোণ উৎপন্ন করছে, এক্স এর সাথে ও আলফা কোণ উৎপন্ন করছে, তাইলে আমি যদি উপাংশে ভাঙতে চাই তাইলে এক্স বরাবর যাবে কজ আলফা, উপাংশে ভাঙতে চাইলে এক্স এর সাথে যেহেতু আলফা কোণ উৎপন্ন করছে তাহলে এটা হবে কজ আলফা, আর ওয়াই এর সাথে কত যাবে, সাইন আলফা। যার সাথে কোণ উৎপন্ন করে সেটা হবে কজ, আর যে অপোজিটটা এটা 90 ডিগ্রি থাকে সেটা হবে সাইন। যেহেতু এটা এক্স এর সাথে আলফা কোণ উৎপন্ন করছে তাহলে ওয়াই বরাবরের উপাংশ হবে ভি সাইন আলফা। তাইলে এখানে ভিটা কিন্তু অ্যাকচুয়ালি ভি না, এটা না, কিন্তু এই বরাবর যে ভিটা, এই বরাবর কোন ভিটা কাজ করতেছে, এই বরাবর কাজ করতেছে আমার ভি সাইন আলফা। তাইলে টিপিক্যালি টি ইকুয়ালস টু এস বাই ভি, এই সূত্রটার একটা এলাবোরেটেড রূপ কি, এই সূত্রটা না। ক্লিয়ার? যদি অবশ্যই তোমাদের ফার্স্ট প্রেফারেন্স থাকবে এই সূত্রটা মুখস্থ করা, কারণ পরীক্ষার সময় এত মাথা ঘামাইতে চাবা না, কারণ টাইম শর্ট। যদি কোনো কারণে এই সূত্রটা মুখস্থ না হয় বা ওই টাইমে ভুলা যাও, তখন করবা কি, তখন সিম্পল তোমার বেসিক ফিজিক্স থেকে শুরু করবা। ফিজিক্স তুমি যত বেসিক থেকে পড়বা, অলওয়েজ ফিজিক্স ট্রাই করবা বেসিক থেকে পড়ার। ফিজিক্স বেসিক থেকে প্রত্যেকটা থিওরি আলাদা আলাদা করে বুঝা পড়ার ট্রাই করবা। তাইলে তুমি যখন লং ক্লাসে যাবা এবং তোমার এই অ্যাডমিশন জার্নি শেষ করে যখন তুমি ভার্সিটিতে যাবা, ওইখানে তোমার প্রথমেই যেখানে যে সাবজেক্টেই পড়ো, যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে কোনো সাবজেক্ট হয় তাহলে প্রথমে তোমার ফিজিক্স একটা কোর্স দিবে। এবং দেখবা 9-10-এ যদি ফিজিক্স ভাঙা পড়ো না, 9-10 ইন্টার অ্যাডমিশন তোমার ভার্সিটি লাইফের ফার্স্টে কিছু অংশ এই ভাঙা ফিজিক্সে অনেক উপকার দিবে। সো এখনও আমি বলবো তোমাদের উচিত একদম বেসিক থেকে ভাঙা তোমার ফিজিক্সটা, অ্যাটলিস্ট ফিজিক্সটা বোঝা। ঠিক আছে? নৌকার লব্ধির বেগ ভি সাইন আলফা, ওইটা আমরা একটু আগে বুঝলাম কেন ভি সাইন আলফা, কারণ আলটিমেটলি এইদিকে যাইতেছে স্রোত, এইদিকে যাইতেছো তুমি, তোমার এইটাই কিন্তু তোমার লব্ধি। কেন ভি সাইন আলফা এটা বুঝলাম। এখন এই সূত্রটা ভাইয়া কোন দিক থেকে আসলো, এইটাও আমি মনে রাখতে পারি না, এইটাও আমি বুঝতে চাই। দেখো তোমার ভি হচ্ছে এটা, ইউ হচ্ছে এটা, ইউরে আমি এখান থেকে তুলে এই পর্যন্ত এখানে স্থানান্তর করলাম, ইউরে এখান থেকে তুললে এই বরাবর এমনে স্থানান্তর করলাম। এইটা এদিকে দেখো, এইটা কি একটা 90 ডিগ্রি হইল না? এখানে যদি 90 ডিগ্রি হয়, এটা একটা সমকোণী ত্রিভুজ, যেখানে ভিটা অতিভুজ, ইউ হইতেছে গিয়া ভূমি বা লম্ব যেটাই বলো। তাহলে ভি অতিভুজ, ইউ একটা বাহু, এইটার একটা বাহু না, তাহলে এই বাহু বাইর করার সূত্র এইটা হবে না পিথাগোরাসের সূত্র অনুযায়ী। ইয়েস, সো এইভাবেই আমার এই সূত্রটাও আসছে। এখন এই সূত্রটা হইতেছে গিয়ে আরও অনেক কমপ্লিকেটেড ভাঙা সূত্র। সো এই সূত্রটা তোমরা অবশ্যই মনে রাখার চেষ্টা করবা, এইটা অ্যাটলিস্ট ভাঙতে যায় না, কারণ এটা ভাঙতে গেলে তোমার অনেক কিছু থেকে আসতে হবে। সো এইটা স্টার মার্ক দিয়ে রাখি, এটা মুখস্থ করা ট্রাই করবা। এই সূত্রটা কি, আলফা ইকুয়ালস টু কজ ইনভার্স মাইনাস ভি বাই ইউ, আলফা ইকুয়ালস টু কজ ইনভার্স মাইনাস ভি বাই ইউ, মাইনাস ইউ বাই ভি, সরি মাইনাস ইউ বাই ভি। ইউ কি ছোটটা মানে স্রোতের বেগ, আর ভি হচ্ছে তোমার নৌকার বেগ। আলফা ইকুয়ালস টু কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। আচ্ছা আসো আমরা এখানে আরেকটা সূত্র, একটা ম্যাথ কি বলছে, নৌকা একটি বিন্দু এ থেকে শুরু করে উত্তর দিকে যেতে চায়। আচ্ছা এই সাপোজ এই বরাবর উত্তর, একটা বিন্দু এখান থেকে শুরু করে এই বরাবর যাইতে চায়, নদী পশ্চিম দিকে বয়ে যায়, মানে এটা হচ্ছে তোমার পশ্চিম, এটা ভি হইলে এটা হচ্ছে ইউ। নদী পশ্চিম দিকে বয়ে যাচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার বেগে,
মানে ইউ ইকুয়ালস টু 4 কিলোমিটার পার আওয়ার, আর ভি এর মান বলে দিছে 5 কিলোমিটার পার আওয়ার। তাহলে নৌকার গতি অনুযায়ী কতটা পূর্ব দিকে তাকে লক্ষ্য করে, মানে কতটা এই বরাবর লক্ষ্য করে তাকে সরাসরি উত্তর দিকে অগ্রসর হইতে হবে। মানে বেসিক্যালি বলছে স্রোত এদিকে যায়, আমি বরাবর এদিকে যেতে চেতেছি, আমার কটুক এদিকে যাইতে হবে। এইটাকে দেখো পূর্ব দিকে পূর্ব দিকে কতটুকু পূর্ব দিকে যেতে হবে, পূর্ব দিকে লক্ষ্য রাখতে হবে। মানে পূর্ব দিকে আমি এই পাশে যাইতেছি আর উত্তর দিকে যাইতেছি, মানে কাইন্ডা আমি উত্তর পূর্ব দিকে যাইতেছি, কতটুকু করে যেতে হবে। এখন দেখো কি চাইছে, কোণ চাইছে। সিম্পলি ওই সূত্রটাই অ্যাপ্লাই করো। এই সব ক্ষেত্রে যখনই কোনো কোণ রিলেটেড কিছু আসবে, চোখ বন্ধ করে এই সূত্রটা অ্যাপ্লাই করবা। আলফা ইকুয়ালস টু কজ ইনভার্স মাইনাস ইউ ডিভাইডেড বাই ভি, ইউ মাইনাস ইউ ডিভাইডেড বাই ইউ ভি। যেহেতু এটাই আসছে দেখো, তাইলে কত হয়, কজ ইনভার্স মাইনাস ইউ এর মান কত, -4। এই যে ইউ এর মান 4, ইউ এর মান 4 মানে -4, আর ভি এর মান কত, ভি এর মান হচ্ছে গিয়ে তোমার 5, ভি এর মান 5 মানে কজ ইনভার্স -4/5। এখানে একটা মানে ভুল আছে, এখানে মাইনাসটা হবে, একটা মাইনাস হবে। সো অ্যান্সার হচ্ছে এটা। চলো নেক্সটে যাই। নেক্সটে আমি বললাম ন্যূনতম দূরত্ব যদি তুমি হিসাব করো, ন্যূনতম দূরত্বের পরপরে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে ন্যূনতম সময়। ন্যূনতম সময়ের ক্ষেত্রে কি করা হয় দেখো, ন্যূনতম সময়ের ক্ষেত্রে আমরা কোন ট্রিক্সটা অ্যাপ্লাই করি। ন্যূনতম সময়ের ক্ষেত্রে আর এত বেশি চিন্তা করার দরকার নাই। ন্যূনতম সময়ের ক্ষেত্রে একটা জিনিস, জাস্ট এখান থেকে সোজা এই বরাবর ট্রাভেল স্টার্ট করো। তোমার হ্যাঁ সত্যি তোমার অনেক বেশি ট্রাভেল করতে হবে, মানে তোমার এই বরাবর কোথাও একটা নিয়ে যাবে, কিন্তু এটাই হচ্ছে গিয়ে তোমার ন্যূনতম সময়। মানে কি ন্যূনতম সময়, তোমার স্রোত ইউ এর সাথে তোমার বেগ ভি কে, এটা হলো ডাব্লিউ, তোমার স্রোত ইউ এর সাথে তোমার বেগ ভি কে 90 ডিগ্রি কোণে রাখতে হইতেছে। তাই এইটা মানে আলফা এর মান এখানে 90 ডিগ্রি। এগেইন দেখো ন্যূনতম সময় টি মিনিমাম, টি মিনিমাম মানে কি, তোমার যে ওই সূত্রটা এস ইকুয়ালস টু ভিটি ইকুয়ালস টু টি, বা টি ইকুয়ালস টু এস বাই ভি। এসটা আমরা রিপ্লেস করছি ডি দ্বারা, আর ভি সাইন আলফা, মানে কি ভি এই বরাবর সাইন আলফা এক্স অক্ষের সাথে আলফা কোণ উৎপন্ন করছে। এখানে আলফা মান 90 ডিগ্রি, ভি তার মানে কি সাইন আলফা এর মান আমরা জানি 1, তাহলে ভি ইন্টু 1 ইকুয়ালস টু ভি। সো বেসিক্যালি এইটাই হইতেছে তোমার সূত্র। লব্ধি বেগ, লব্ধি বেগ দেখো এক্ষেত্রে কি হয়, এগেইন ইউটারে আমরা এখান থেকে সরাইয়া কাইটা এখানে আনি, মানে এই বরাবর ইউটা কাজ করতেছে। এবার আবার এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হইলো। এইবার অতিভুজ কোণটা, এবার অতিভুজ কিন্তু এইটা, তাহলে সিম্পল এটা একটা সমকোণী ত্রিভুজ, অতিভুজ জানি, দুইটা বাহু জানা আছে। তো তুমি পিথাগোরাসের সূত্র প্রয়োগ করো, পিথাগোরাসের সূত্র প্রয়োগ করলে এই সূত্রটা আমরা পাই। এখানেও কিছু শর্টকাট, তোমার কোণের শর্টকাট আছে, সেটা হচ্ছে এটা, থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স, থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স মাইনাস থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স ভি বাই ইউ ইকুয়ালস টু ট্যান ইনভার্স ডি বাই এক্স। এখানে থিটাটা কি, থিটাটা হইতেছে গা লব্ধিটা তোমার স্রোতের সাথে যত ডিগ্রি কোণ উৎপন্ন করে সেটাই হচ্ছে গিয়ে তোমার থিটা। পার্শ্বীয় সরণ, এই দেখো পার্শ্বীয় সরণ কি, আমি এখান থেকে যাত্রা শুরু করছিলাম সরাসরি, আমার পৌঁছানোর কথা ছিল এইখানে, কিন্তু আমি আসছি এখানে, তাহলে এটা হবে এক্স। পার্শ্বীয় সরণের ক্ষেত্রে কি দেখো, ইউ ইন্টু টি মিনিমাম। পার্শ্বীয় সরণ তোমার এই পাশে যে সরণ হইতেছে, এই সরণটার জন্য দায়ী কে, দায়ী হইতেছে তোমার স্রোত। মানে কি তোমার এক্ষেত্রে তোমার স্রোতের যে বেগটা ওইটাই কিন্তু জাস্ট এই সরণের জন্য দায়ী। তাহলে স্রোত যতক্ষণ ধরে কাজ করছে, টি মিনিমাম সময় ধরে কাজ করছে, সো এটাই হচ্ছে গিয়ে তোমার টি পার্শ্বীয় সরণ এক্স এর মান। কোনাকুনি দূরত্ব, কোনাকুনি দূরত্ব মানে জাস্ট এই দূরত্বটা দেখো, এক্সও জানি ডিও জানি, তাই কোনাকুনি দূরত্ব এগেইন আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী বাইর করতে পারবো। ওকে ডান। চলো এখন আমরা নেক্সট স্লাইডে যাই। দেখো এখানে কি বলছে, নৌকার বেগ 5 মিটার পার সেকেন্ড স্টিল ওয়াটারে। মানে কি এইটা কিন্তু নৌকার অ্যাকচুয়াল বেগ, মানে নৌকার বি। স্রোতের বেগ 3 মিটার পার সেকেন্ড হুইচ ইজ ইউ,
নদীটি 120 মিটার প্রশস্ত, হুইচ ইজ ডি। নৌকাটি ন্যূনতম সময় পার হতে চলে কত সময় লাগবে? উইদাউট সেকেন্ড থট টি ইকুয়ালস টু ডি বাই ভি। প্রশ্নে যাই উপাত্ত থাকুক, তোমার কোশ্চেন এটাই, 120 ডিভাইডেড বাই 6 ইকুয়ালস টু 20 সেকেন্ড। এখানে কিন্তু এই একটা উপাত্ত দেওয়া আছে যেটা আমার আলটিমেটলি কোনো কাজে লাগে নাই। পরীক্ষার সময় এমন তোমার অনেক উপাত্ত দিবে যেটা তোমার কাজে লাগবে না, বাট স্টিল ইউ নিড টু থিঙ্ক যে তোমার কি কি আছে, কি কি লাগবে, কি কি প্রয়োগ করতে হবে। অ্যান্সার কত? 20 সেকেন্ড। এই যে 20 সেকেন্ড। চলো আমরা নেক্সট স্লাইডে যাই, দেখো কি বলছে। আচ্ছা, এটি হলো আপেক্ষিক বেগের একটা সূত্র। আপেক্ষিক বেগের করার আগে, আচ্ছা আপেক্ষিক বেগটা করার আগে আমরা আপেক্ষিক বেগ কি, আচ্ছা আপেক্ষিক বেগের আগে আমরা আপেক্ষিক বেগ জিনিসটা কি সেটা একটু যদি বোঝার চেষ্টা করি। আপেক্ষিক বেগ, সাপোজ একটা গাড়ি, এই যে এখানে যেহেতু বলছে একটা গাড়ি যেতেছে, দেখবো আমার ড্রয়িং কত সুন্দর। আমার ড্রয়িং দেখবো তোমরা বলবো যে ভাই তোমার আর্কিটেকচার পড়া উচিত ছিল। সেই না? এই যে তোমার অনেক সুন্দর গাড়ি, একটা গাড়ি এই বরাবর আগাইতেছে, ওর স্পিড ভি এম, ঠিক আছে। একটা মানুষ, সাপোজ তুমিও এইদিকে আগাইতেছো, এটা ভি সি, এটা ভি এম, ওকে। তুমিও এদিকে আগাইতেছো। গাড়িটা যদি 20 মিটার পার সেকেন্ডে চলে আর তুমি যদি 10 মিটার পার সেকেন্ডে চলো, তুমি কি গাড়িটা দেখবা 20 মিটার পার সেকেন্ড গতিতে চলতেছে? সাপোজ এই গাড়িটা তোমার 20 মিটার পার সেকেন্ডে গাড়িটা চলতেছে, একটা কণা মানে তোমার এখানে একটা বিন্দু আছে, ও যদি 20 মিটার পার সেকেন্ড আগায়, ও যদি 10 মিটার পার সেকেন্ড আগায়, অবশ্যই ও দেখবে ওর সাপেক্ষে ও গতিশীল থাকবে, কিন্তু গতিটা কিন্তু 20 মিটার পার সেকেন্ড পাবে না। তোমার গতিটা অবশ্যই অর্ধেক কইমা যাবে গা। ও যতটুক স্পিড আছে ওই স্পিডের তুলনায় ও গতিটা কইমা যাবে গা। কি ওর সাপেক্ষে, যেহেতু আমি দেখতেছি ওর সাপেক্ষে ও এই বেগটা থেকে এই বেগটা কইমা যেতেছে গা। অ্যাগেইন আবার বোঝার চেষ্টা করো, ওর সাপেক্ষে যেহেতু আমি দেখতেছি, তাইলে ওর সাপেক্ষে মানে মানুষের সাপেক্ষে গাড়িটার বেগ, গাড়িটা বেগের থেকে মানুষের বেগটা মাইনাস যাবে। মানে কি, যার সাপেক্ষে সেটা মাইনাস, যার সাপেক্ষে তার থেকে মাইনাস। এটা একটু নোট করে রাখো, যার সাপেক্ষে সে মাইনাস। যার সাপেক্ষে সে মাইনাস, এইটা অবশ্যই নোট করে রাখো, যার সাপেক্ষে সে মাইনাস। এগেন দেখো, ভিএম মাইনাস ভিসি মানে কি, গাড়ির সাপেক্ষে মানুষের বেগ, গাড়ির সাপেক্ষে মানুষের বেগ, যার সাপেক্ষে সে মাইনাস। এখন তোমাদের আরেকটা ট্রিক্স দেই। এখন বললো এই তো বুঝলাম এমন কিছু, কিন্তু সবসময় কিন্তু তোমার আহসানুল্লাহর প্রশ্নে এমন সরলরেখা দিবে না, তোমার বাঁকা তেরা রাস্তা দিবে, যে একজন যেতেছে উত্তর পূর্ব দিকে, একজন যেতেছে দক্ষিণ পূর্ব দিকে, এমন বাঁকা তারা রাস্তা দিবে। তখন আরেকটা কনসার্নে যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে গিয়ে তোমার কোণ বাইর করা। কোণ বাইর করার ক্ষেত্রে কি করবা? কোণ বাইর করার ক্ষেত্রে সূত্রটা হইতেছে গিয়ে ট্যান থিটা। যার সাপেক্ষে সে উপরে, আমি গাড়ির সাপেক্ষে বলতেছি গাড়ি উপরে এবং বাকিটা নিচে। অ্যাগেইন যার সাপেক্ষে সে উপরে, একটা আছে যার সাপেক্ষে সে মাইনাস আর সে উপরে, মাইনাস সে উপরে। যার সাপেক্ষে সে মাইনাস, কোন ক্ষেত্রে? মাইনাস থেকে বেগ বাইর করার ক্ষেত্রে, আর কোন বাইর করার ক্ষেত্রে সে উপরে। ওকে, চলো আমরা এবার নেক্সট স্লাইডে যাই, দেখি কি বলছে। ও আচ্ছা, আগে যে প্রশ্নটা বাদ দিচ্ছিলাম ওইটা সলভ করে ফেলাই। একটা পাখি 10 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব দিকে উঠছে। এই ক্ষেত্রে তোমাদের যদি এমন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ দিক বলে, তাহলে তোমাদের কাজ কি, একটা এমন রাফের মতন আঁকবা। রাফের ক্ষেত্রে অবশ্যই তোমরা জানো উপরে হয় নর্থ, নিচে হয় সাউথ, তোমার ডান পাশে হয় ইস্ট, বাম পাশে হয় ওয়েস্ট। আমি ভার্সিটির নাম বলতেছি না, আমি দিকের নাম বলতেছি। পয়েন্ট টু বি নোটেড, এটা হলো দিকের নাম। ইফ ইউ নো ইউ নো। আচ্ছা ঠিক আছে, চলো দেখি। একটি পাখি 10 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব দিকে উঠতেছে।
পূর্ব দিক হয়েছে যেহেতু এটা, তাই এই বরাবর 10 মিটার পার সেকেন্ড। আমরা আমাদের ম্যাথ করার সুবিধার জন্য এইটারে এক্স অক্ষ ধরি, এইটারে ওয়াই অক্ষ ধরি। যেহেতু এক্স অক্ষে 10 মিটার পার সেকেন্ড যেতেছে, তাই আমরা কি বলতে পারি না যে পাখিটার বেগ মানে কি ভি বার্ড, পাখিটার বেগ হচ্ছে গিয়ে তোমার 10 আই ক্যাপ, পাখিটার বেগ 10 আই ক্যাপ। ঠিক আছে, একটু বুঝলাম। এবং বাতাস 6 মিটার পার সেকেন্ড বেগে দক্ষিণ দিকে বইছে, মানে এইখান থেকে বাতাসটা এইদিকে যাইতেছে 6 মিটার পার সেকেন্ড বেগে। তাই আমি বলতে পারি না ভি এয়ার ইকুয়ালস টু 6 জে ক্যাপ। একজন পর্যবেক্ষকের জন্য পাখির আপেক্ষিক বেগ কত এবং কোন দিকে? পাখি এদিকে উঠতেছে নিজের মতন করে, কিন্তু বাতাস ওর এদিকে ঠেলা মারতেছে। তাই দেখো পাখি কি এই জায়গা থেকে এই বরাবর চলে যাবে না, অনেকটা নদী নৌকার মতনই পাখি উঠতেছে এদিক দিয়ে, কিন্তু বাতাস ওর এদিকে ধাক্কা মারতেছে। তাই কি ও এই বরাবর কোথাও একটা যাবে, এবং সেটাই জানতে চাইছে। আমি স্থিরভাবে দাঁড়ায় আছি, আমাকে স্থির পর্যবেক্ষক বা তোমরা একটা স্থির পর্যবেক্ষক, তোমরা দেখবা পাখিটা কোন দিকে যাবে। মানে আমার কি এখানে কিন্তু যদিও বলছে সাপেক্ষ বা আপেক্ষিক, কিন্তু এখানে আপেক্ষিকতার চেয়ে বেশি যে মেইন যে থিওরিটা কাজে লাগছে সেটা কি, সেটা ভেক্টরের বা লব্ধির। অ্যাগেন তাইলে আমার সিম্পলি এই বরাবর একটা অক্ষ আছে, এই বরাবর একটা অক্ষ আছে, উইদাউট সেকেন্ড থট আমরা কি করব, রুট ওভার দিব সুন্দর মতন। রুট ওভার দিয়ে 8r স্কোয়ার প্লাস 8r স্কোয়ার, মানে কি 10 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার কত আসে দেখো, 10 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার। অ্যান্সার আসে তোমার 11.66। এবার যদি বলো ভাই এই সূত্রটা কেমনে আসছে, দেখো মেইন সূত্র কি হওয়ার কথা ছিল, 10 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 2 ইন্টু 10 ইন্টু 6 ইন্টু কজ 90, তাই না? রুট ওভার cos 90 এর মান কত, cos 90 এর মান 0, cos 90 এর মান 0 মানে কি এই পুরোটা মান 0। তাই আমরা এই পুরোটা না ধরা জাস্ট একটুক হিসাব করলেও চলবে, বাট যদি কেউ কনফিউজ হয়ে যাও তুমি পুরোটাই লিখতে পারো, নো প্রবলেম। তাহলে 11 অ্যান্সার কত, 11.66 বা 11.7 আমরা বলতে পারি। চলো দেখো এখানে কি বলছে, একটা গাড়ি, আবার দেখো দিকের কথা বলছে। সো মেইন কাজ কি, এই বরাবর আইকা নিলাম। একটা গাড়ি উত্তর দিকে 60 কিলোমিটার পার আওয়ার বেগে, মানে এদিকে 60 কিলোমিটার পার আওয়ার বেগে 60, এদিকে 60 কিলোমিটার পার আওয়ার বেগে যেতেছে। তাই আমি বলতে পারি গাড়ির বেগ হইতেছে গিয়া 60 আই ক্যাপ, ঠিক আছে। এবং আরেকটি গাড়ি পশ্চিম দিকে 80 কিলোমিটার পার আওয়ার বেগে যেতেছে। ও সরি, উত্তর বলছে তো আমি ভুল দিকে দেখাইছি, এটা উত্তর দিকে 60 আর এটারে যে ধরি তাহলে পশ্চিম দিকে এই বরাবর যাচ্ছে, এই বরাবর কি 80 কিলোমিটার পার আওয়ার বেগে যেতেছে। সো এখানে কি বি কে যেতেছে, ভি এটাও একটা গাড়ি ধরে, এটা হইতেছে গিয়া তোমার ফর্মুলা কার। সো ফর্মুলা কার এই জন্য আমি সিএফ দিলাম। এটা তো আমার যে ফর্মুলা কারটা যেহেতু এটার স্পিড বেশি, তাই এটা হলো ফর্মুলা কারটা আমার 80-তে যাইতেছে, আর ওটার আমরা আই ক্যাপ দিচ্ছি। প্রথম গাড়ি থেকে দ্বিতীয় গাড়িটির আপেক্ষিক বেগের মান কত? প্রথম গাড়িটি থেকে, আগে প্রশ্ন ভালো মতো করো, প্রথম গাড়ি থেকে দ্বিতীয় গাড়িটির আপেক্ষিক বেগের মান কত? প্রথম গাড়িটি থেকে মানে কি প্রথম গাড়িটির সাপেক্ষে, আর আমরা কি জানি যার সাপেক্ষে সে যাবে মাইনাসে, মানে কি যার সাপেক্ষে সে মাইনাস। তাইলে আমরা এটা বলতে পারি না যে ভিসি, হ্যাঁ দেখো ভিসি দ্বিতীয় বলছে কি প্রথম গাড়ির সাপেক্ষে, এটা হলো প্রথম গাড়ির সাপেক্ষে। সো এটা হবে মাইনাস ভিসি, বাকিটা হবে প্লাস ভিসিএফ। মানে কি, মানে হচ্ছে কি এখানে 80 আই ক্যাপ মাইনাস বা প্লাস মাইনাস 60 জে ক্যাপ। এখন আমার তো আই ক্যাপ আর জে ক্যাপের মান রাখলে হবে না, আমার কি করতে হবে, আমার এই একটা সিরিয়াস মানে আসতে হবে। তাই আমি কি করব, অ্যাগেইন দেখো দুইখানে আছে 90 ডিগ্রি হিসেবে, তাই আমি দুই অক্ষে আছে, এক অক্ষের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তাই আমি জাস্ট সিম্পল সংজ্ঞাটা লিখি, এইটা একটা খেয়াল করো, 80 স্কোয়ার দিছি প্লাস -60
হোল স্কোয়ার। -60 যদি হোল স্কোয়ার হয় তাহলে এটার মানও কি প্লাস হয়ে যাবে না? এটার মানও যদি প্লাস হয়ে যায় তাহলে দেখো যদি আমার সাপেক্ষে বলতো বা এটা লব্ধির একই টাইপের ম্যাথ আসে। তো চলো আমি এটা সলভ করে দেখি কি আসে। অ্যান্সার আসে আমার 100। 100 কি অপশনে আছে? এই যে। সো এটা হলো আমার অ্যান্সার। আসো নেক্সট লাইনে যাই, দেখো কি বলে। বৃষ্টি ম্যাথ যখন আসে, বৃষ্টি ম্যাথ এক্সপ্লেন করার আগে আমি বৃষ্টি কনসেপ্ট একটু বোঝানোর চেষ্টা করি। আমরা সবাই জানি বৃষ্টি উপর থেকে নিচের দিকে পড়ে, অনেক অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন, তাই না? মাঝে মাঝে দেওয়া দরকার আছে আমার ইম্পর্টেন্ট ইনফরমেশন। আর ভাইয়া খুব উপকার করলেন, যাই না? ওকে, দেখো বৃষ্টির ক্ষেত্রে আমাদের একটু কি বলবো, এটারে হুদয় একটা আজাইরা কাজ করতে হয়। কেন করতে হয় সেটা অ্যান্সার যদি দিতে চাই অনেক বড় লাগবে, কিন্তু তোমাদের সেটা জানার দরকার নেই। তোমরা খালি জানো যে ভাইয়া বলছে করতে হয়, তাই করতে হয়। কি করতে হয়? সাপোজ বৃষ্টি উপর থেকে নিচে পড়তেছে, এটা নিয়ে তো কোনো ডাউট নাই। বললো মানুষ ওইখান থেকে এই বরাবর যাইতেছে 20 মিটার পার সেকেন্ড বেগে। এখন আমি কি করব? ওই দিক থেকে এদিকে যাইতেছে না, আমি সুন্দর মতন ওরটা বিয়োগ হিসেবে নিব, এদিকে জাস্ট দিক পরিবর্তন করে দিব। আর এইটাই হইতেছে বৃষ্টির মেন কনসেপ্ট। এই বরাবর যে মানে যার সাপেক্ষে আমি মাপতে চাইতেছি, দেখো যদি সিম্পলি বলতে চাই, আমি কি বলছিলাম, যার সাপেক্ষে সে মাইনাস। আমি কি এইদিকে যে যেতেছে তার সাপেক্ষে মাপতে চাইতেছি, তাই তার মাইনাস দিছি। আর ভেক্টরের ক্ষেত্রে মাইনাসের মানে কি? ভেক্টরের ক্ষেত্রে মাইনাসের মানে দিক চেঞ্জ। সো দিক চেঞ্জ হয়ে গেল। আর বৃষ্টি যেহেতু উপর থেকে নিচে পড়তেছে, এইটারে আমরা হিসাব করার সুবিধার জন্য এইখানে ট্রান্সফার করে আনতেছি এভাবে। তুমি এদিকে যাচ্ছ, বৃষ্টি এদিকে পড়তেছে, তাই তোমার বৃষ্টি আপেক্ষিক বেগ অবশ্যই এই বরাবর কোথাও হবে। এবার কাহিনী হইতেছে গিয়া, তোমার যদি এদিকে 20 মিটার পার সেকেন্ড বেগে যেতেছে, এদিকে বায়ু যেতেছে 4 মিটার পার সেকেন্ড বেগে, তখন তোমার আপেক্ষিক বেগ কি হবে? তোমার বায়ু চেঞ্জ করা তো দরকার নাই। বায়ুর সাপেক্ষে তুমি মাপতেছো না, মাপতেছো কার সাপেক্ষে? মাপতেছো হচ্ছে তুমি মানুষের সাপেক্ষে। সো জাস্ট মানুষটা চেঞ্জ করো। আর যখন চেঞ্জ করছো 20 এদিকে 4 এদিকে, সিম্পল, দুইটা বিয়োগ দিকে আছে, এখানে হয়ে যাবে 16। আবার যদি বলতো বায়ু এদিকে, তুমি 20 তুমি যাইতেছো এদিকে কিন্তু চেঞ্জ হয়ে আসছে এদিকে, এইটা তো তুমি ধরবাই না, তাহলে কি হয়ে যাবে? জাস্ট সুন্দর যোগফল 24। এইটাই হইতেছে তোমার বৃষ্টির মেইন কনসেপ্ট। বৃষ্টি কনসেপ্ট যখন আমরা জানছি, থিওরি জানলাম, এবার আসো বৃষ্টি রিলেটেড কিছু ম্যাথ প্র্যাকটিস করা যাক। কি বলে? বৃষ্টি নিচের দিকে 10 মিটার পার সেকেন্ড বেগে পড়ছে, ঠিক আছে? আমরা বৃষ্টি আঁকলাম, নিচের দিকে বৃষ্টির বেগ দিলাম 10 মিটার পার সেকেন্ড। একজন পর্যবেক্ষক 20 মিটার পার সেকেন্ড বেগে সোজাসুজি পূর্ব দিকে যাচ্ছে। ওইখান থেকে সাপোজ এটাই পূর্ব দিক, ও 20 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব দিকে যাইতেছে। বৃষ্টির আপেক্ষিক বেগ কত? আপেক্ষিক বেগ যার সাপেক্ষে বৃষ্টি আপেক্ষিক বেগ বলছে দুইটার কথা, একজন আপেক্ষিক বেগ, তাহলে কি কার সাপেক্ষে? অবশ্যই একজন ওই পর্যবেক্ষকের সাপেক্ষে। যার সাপেক্ষে সে বিয়োগফল, মানে ওরে বিয়োগী আইনা ফেলাইছি 20। এইটারে আমরা ধরলাম জে ক্যাপ, আর এইটা আমার আই ক্যাপ। তাহলে অ্যাগেইন 10 মাইনাস 10 জে ক্যাপ মাইনাস 20 আই ক্যাপ। কিন্তু আমার তো মান এভাবে রাখলে হবে না, আমার নির্দিষ্ট মান লাগবে। তাহলে অ্যাগেইন 10 স্কোয়ার প্লাস মাইনাস 20 স্কোয়ার রুট ওভার। অ্যান্সার কত আসে দেখো, ওইটাই হবে তোমার অ্যান্সার। অ্যান্সার আসে তোমার আগে 10 রুট 5, এটাকে যদি ভাঙাই আসে হচ্ছে 22.36। 22.36। চলো আমরা নেক্সটে যাই। এই গেল বৃষ্টি। আরেকটা যে বৃষ্টির ম্যাথ আছে, দেখো কি বলে। বৃষ্টি সোজা নিচে পড়ছে 15 মিটার পার সেকেন্ড গতিতে, ঠিক আছে, ভালো কথা। একজন যাত্রী, ঠিক আছে, আমরা সাথে সাথে আঁকতে থাকি। এই বরাবর বৃষ্টি পড়তেছে 15 মিটার পার সেকেন্ড বেগে। একজন যাত্রী 25 মিটার পার সেকেন্ড বেগে উত্তর দিকে গাড়ি চালাচ্ছেন। দেখো উত্তর দিক ইউজুয়ালি আমার উপরে দেওয়ার কথা, কিন্তু এইটারে আমি কি ভার্টিক্যালি মানে জেড অক্ষ ধরছি। তোমরা অক্ষ তো এখন সবাই জানো, এইটারে জেড অক্ষ ধরছি, তাই আমার ভিজুয়ালের সুবিধার জন্য আমি উত্তর দিকটারে এই পাশে নিয়ে নিলাম। এটা তেমন কোনো চেঞ্জেস আসবে না, কিন্তু আমি জাস্ট ভিজুয়ালিটির সুবিধার জন্য। এইটা কিন্তু তোমাদের প্রসঙ্গ আঁকতে হইতেছে না, সো এইটাতে তোমার কেউ জাজ করবে না। এটা কেন করতেছি? আমার নিজের সুবিধার জন্য, তোমাদের সুবিধার জন্য। সো ভিজুয়ালিটি সুবিধার জন্য আমরা একটু চেঞ্জ করলাম।
এটা এদিকে যেতেছে কি 25 হিসেবে। উত্তর দিকে গাড়ি চালাচ্ছেন, গাড়ি জানালা থেকে বৃষ্টি আপেক্ষিক গতি কোন কোণে, খেয়াল রেখো কোন কোণে প্রবাহিত হবে, মানে কি বলছে ও এই পাশে এসে পড়বে অ্যান্ড এইটা নিচে দিকে যাবে, বলছে কি কোন কোণে। এইবার তুমি এখানে অনেক থিওরি অ্যাপ্লাই করতে পারো, তোমার মাথা উলাইতে পারে যদি এই এই টার্মটা তোমরা না জানতা। এবং এই সব ছোটোখাটো জিনিসের জন্য কিন্তু তোমাদের এত কষ্ট করা এই ক্লাসে অ্যাটেন্ড করা, এত ধৈর্য ধরে পুরো ক্লাসটা করা। এইখানে যে জিনিসটা একটু আগে, এই জিনিসটা ইউজুয়ালি তোমরা কোনো বইতে তেমন একটা পাবা না, কিন্তু বইয়ে বাইরে পড়ানোয় তো পড়ানোর জন্য তোমরা এত কষ্ট করে এখন অ্যাটেন্ড করতেছো এই 4টার সময়, 4টার সময় মানে 5টা বাজে, 5টার সময় কে ক্লাস করে? আমিও থাকলে তো ঘুরতে যেতাম। তোমরা কষ্ট করে করতেছো, সো কষ্ট ফল আসবে ইনশাল্লাহ। এবার দেখো কি বলছে, বৃষ্টির আপেক্ষিক গতি কোন কোণে, গাড়ির জানালা থেকে বৃষ্টির আপেক্ষিক গতি কোন কোণে। একটু আগে একটা সূত্র বললাম, সূত্রটা হচ্ছে tan থিটা ইকুয়ালস টু যার সাপেক্ষে সে উপরে, কার সাপেক্ষে? ওই তোমার সাপেক্ষে, যেহেতু বলতে বৃষ্টির আপেক্ষিক গতি, বৃষ্টির আপেক্ষিক গতি তার মানে তোমার যাত্রীর সাপেক্ষে, যাত্রী মানে 25/15। দেখো অ্যান্সার কত আসে, শিফট tan 25/15। তোমার অ্যান্সার আসে থিটা ইকুয়ালস টু 59.036, 59। বুঝছি? ক্লিয়ার? সো এই কোণের জিনিসটা তোমাদের অবশ্যই মাথায় রাখবো। এবং এটা যেহেতু আমি জানি না তোমাদের কথা, হয়তোবা তোমাদের কাছে নতুন না, আমার কাছে যেহেতু নতুন ছিল তাই আমি আমার জন্য এবং যাতে তোমাদের কাছে উপকার হয় এটা স্টার মার্ক দিয়ে রাখলাম। এই প্রশ্নটা যদি কারো কাছে নতুন হয়ে থাকে সে আবার একটু দেখা নিবা। আরেকটা ম্যাথ দেখো কি বলছে, বৃষ্টি 12 মিটার পার সেকেন্ড গতিতে নিচের দিকে পড়ছে, একজন ব্যক্তি 9 মিটার পার সেকেন্ড বেগে দক্ষিণ দিকে চলছে, বৃষ্টির আপেক্ষিক গতি এবং এর প্রবাহের কোণ কত? ঠিক আছে, বৃষ্টির আপেক্ষিক গতি কি? যার বৃষ্টির আপেক্ষিক গতি যার সাপেক্ষে, তার যার সাপেক্ষে সে মাইনাস, কিন্তু আবার একই জিনিস হবে। সো ওই আগের প্রসিজার আমি বারবার রিপিট না করে ডাইরেক্ট লেখা দেই। অ্যান্সার হবে 9 স্কয়ার প্লাস 12 স্কয়ার ইকুয়ালস টু কত আসে, √9 স্কয়ার প্লাস 12 স্কয়ার। অ্যান্সার আসে 15। দেখো 15 কিন্তু শুধু অপশন এতেই আছে, 15 অপশন এতেই আছে। আমরা চাইলে 15 দাগায় নিতে পারি, তাও আমি দেখবো পাশেরটা ঠিক আছে কিনা। সেটা ঠিক থাকার জন্য কি করতে হবে, ওই যে আমাদের স্পেশাল আমার কাছে নিউলি সূত্রটা tan থিটা, এখন কার সাপেক্ষে বলছে? বৃষ্টির আপেক্ষিক গতি। বৃষ্টির আপেক্ষিক গতি মানে কি? তোমার সাপেক্ষে, ব্যক্তির সাপেক্ষে, যার সাপেক্ষে সে উপরে বাকিটা নিচে। তাহলে থিটা এর মান কত আসে দেখো তো, 36.869। তার মানে অ্যান্সার ঠিক আছে, অ্যান্সার হচ্ছে গিয়ে এ। আশা করি এটা সবাই ক্লিয়ার। চলো আমরা নেক্সটে যাই। নেক্সট হচ্ছে অবস্থান ভেক্টর। ইটস নট দ্যাট ইম্পর্টেন্ট, কিন্তু যেহেতু থিওরি আছে আমি চাই না তোমাদের কোনো ছোটোখাটো থিওরিও মিস যাক, তাই এটা একবার দেখাই দিচ্ছি। সাপোজ একটা বিন্দু আছে এবং এইখান থেকে এই একটা ভেক্টর আছে, ভেক্টরটারে আমরা বললাম পি ভেক্টর। এখান থেকে আরেকটা ভেক্টর আঁকলাম এবং এটাকে বললাম আমরা কিউ ভেক্টর। তাইলে যদি পি ভেক্টর থেকে আমি কিউ ভেক্টরের দিকে যাইতে চাই তাহলে কি হবে, পি ভেক্টর থেকে কিউ ভেক্টর, এটা ধরলাম ও, এইটা ধরলাম পি, এইটা ধরলাম কিউ। পি থেকে যদি কিউ দিকে যেতে চাই সিম্পল কি হবে, আমার শেষ গন্তব্য কোথায়? এখানে শেষ গন্তব্য এখানে, তাইলে ও কিউ মাইনাস ওপি, শেষ গন্তব্য এই জায়গায়, এইখান থেকে এইখানে শেষ করছি এইখানে, তাই এটা হবে আগে মাইনাস এইটা। আবার একটু বলি, শেষ গন্তব্য আমার এইখানে, তাইলে এইটা হবে আগে মাইনাস এইটা, তাইলে আমরা এই বরাবর ভেক্টরটা পাওয়া যাব। ওকে, সো এইটাই তোমার অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর নিয়ে আমার একটা ম্যাথ আসে না, তাও যদি একটা বা দুইটা আসলেও আসতে পারে, তাই এইটার থিওরিটা জানা দরকার। যেহেতু থিওরি এইটার বাইরে আর তেমন কিছু নাই, সো এটা তোমরা ইজিলি এইটুক বুঝলেই ইনশাল্লাহ পারবা।
চলো আমরা নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডে আমরা এখন যাব ভেক্টরের গুণফলের দিকে। ভেক্টরের যোগ বিয়োগ একটু আগে আমরা দেখলাম, এবং ভেক্টরের গুণ দেখি। ভেক্টরের দুই প্রকার গুণ হয়, একটা হচ্ছে ডট গুণ, বা ডট গুণে আমরা স্কেলার গুণ বলি। কেন বলি? কারণ দুইটা ভেক্টর যদি ডট গুণ করে তাহলে ওদের যে রেজাল্ট আসে সেটা একটা স্কেলার রাশি হয়। আরেকটা হচ্ছে ভেক্টর গুণ বা ক্রস গুণ। ক্রস গুণ কি? ক্রস গুণ যদি করা হয় তাহলে দুইটা যে অ্যান্সারটা আসে সেটা হবে হচ্ছে গিয়ে তোমার একটা ভেক্টর রাশি। তাই ডট গুণে আমরা স্কেলার গুণ এবং ক্রস গুণে আমরা ভেক্টর গুণও বলতে পারি। আমরা প্রথমে শুরু করি ডট গুণ। ডট গুণ যদি আমি পড়তে যাই, ডট গুণের সাথে সাথে যে জিনিসটা আসে সেটা হচ্ছে লম্ব বিক্ষেপ। লম্ব বিক্ষেপ কি সেটা আমরা আস্তে আস্তে আসি। আসলে ডট গুণটাকে এক্সপ্লেইন করার চেষ্টা করি। সাপোজ তোমার কাছে দুইটা ভেক্টর আছে, একটা হচ্ছে পি এবং আরেকটা হচ্ছে কিউ। দুইটা যদি ডট গুণ করতে চাই, ডট গুণ বলছে, তাহলে চিহ্ন অবশ্যই কী হবে? ইকুয়ালস টু কিউ। কীভাবে কাজ করে আমি দেখলাম একটা এক্সাম্পল। দেখো, সাপোজ পি ইকুয়ালস টু 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 5k ক্যাপ। আবার ধরো আরেকটা কি আছে, কিউ ইকুয়ালস টু i ক্যাপ প্লাস তোমার 7j ক্যাপ প্লাস 3k ক্যাপ। এদের যদি ডট গুণ করতে বলে কি করব? ডট গুণ ইজ সিম্পল, জাস্ট আই এর সাথে আই এর গুণ, জে এর সাথে জে এর গুণ, কে এর সাথে কে এর গুণ। ভাইয়া পুরাটাই মাথার উপর দিয়ে গেছে, দেখো একবার বুঝাই। মানে কি, আই এর সাথে আই এর গুণ, 2 গুণ 1, 2 একে 2, 3 সাথে 21, প্লাস চিহ্ন আছে, প্লাস 3 সাথে 21, 3 পাশা 15, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস 15। অ্যান্সার কত আসে? অ্যান্সার আসে হইতেছে গা তোমার 13। 21 থেকে 13 বাদ দিলে থাকে 8। দেখো তোমার দুইটা পিও ছিল একটা ভেক্টর রাশি, কিউ এ ছিল একটা ভেক্টর রাশি, কিন্তু ডট গুণফলের মান আসছে কি? একটা স্কেলার রাশি। তাই দুইটা ডট গুণ, দুইটা ডট জিনিসের দুইটা ভেক্টর জিনিসের বা দুইটা ভেক্টর কম্পোনেন্টের গুণফল তোমার স্কেলার আসছে, এটাকে আমরা ডট গুণ বলি। আর ডট গুণটার এই কারণে নামকরণ হয়েছে তোমার স্কেলার গুণ। এইবার বললো হ্যাঁ লম্ব বিক্ষেপ কি? সাপোজ তোমার কাছে একটা এই বিন্দুতে একটা ভেক্টর আছে, সেটা হচ্ছে পি। পি এর সাথে আরেকটা এখানে ভেক্টর আছে, সেটা হচ্ছে কিউ। এখন বললো পি এর উপর কিউ এর লম্ব বিক্ষেপ। কার লম্ব বিক্ষেপ? কিউ এর। অ্যাগেন কার উপর লম্ব বিক্ষেপ সেটা তোমার কোশ্চেন থিওরির জন্য ইম্পর্টেন্ট, কিন্তু যখন তুমি কোশ্চেন অ্যাপ্রোচ করতে যাবে সেটা কিন্তু মেইন কনসার্ন না। তোমাদের মেইন কনসার্ন হওয়া উচিত কার লম্ব বিক্ষেপ? কিউ এর লম্ব বিক্ষেপ। আসো, কিউ লম্ব বিক্ষেপ মানে কি? কিউ এর একটা ছায়া যেটা পি এর উপর পড়বে। মানে পি এ কিউ ভেক্টরের দুইটা বিন্দু আমি সরাসরি পিতে ফেলাবো। যেহেতু এই বিন্দুটা পি এর উপর লাস্টে, এই বিন্দুটা আমি সরাসরি পি এর উপর নিব। তাই যে এটুক যে জায়গাটা পাইলাম না, এই যে এটুক, এই জায়গাটা, এইটাই হইতেছে গিয়া পি এর উপর কিউ এর লম্ব বিক্ষেপ। যদি আরেকটা দিয়ে বুঝতে চাই, এই যে দেখো এটা হচ্ছে পি, এখানে একটা ভেক্টর আছে কিউ, এইটারে সরাসরি পি এর উপর নিলাম, এইটারে সরাসরি পি এর উপর নিলাম। তাই এই জায়গাটাই হইতেছে গিয়া পি এর উপর কিউ এর লম্ব অভিক্ষেপ। এটা তো বুঝলাম। এবার প্রশ্ন অ্যাপ্রোচ হচ্ছে গিয়া যার লম্ব অভিক্ষেপ তার কস থিটা। অ্যাগেন নোট রাখো, যার লম্ব অভিক্ষেপ তার কস থিটা। বুঝলাম, নোট তো রাখলাম, কিন্তু এটা তো কিছু বুঝলাম না। দেখো গুণ করার সময় কি করছিলা? ডট গুণে এখানে আসলে না পি ডট কিউ ইকুয়ালস টু পি কিউ কস আলফা, বা আলফা রে আমরা যদি থিটাও বলি কোনো প্রবলেম নাই, জিনিসটা একই। এখানে দেখো ভাই পি কিউ, এখানে দেখো তোমরা বলতে পারো এখানে আমি ভেক্টর সাইন দিয়েছি, এখানে ভেক্টর সাইন দিতে ভুলে গেছি। না ভাই ভুলি নাই, এখানে কিন্তু এই যে ভেক্টর সাইনটা না দিছি না, এটা হচ্ছে গিয়ে তোমার ভেক্টরের মানটা প্রকাশ করতেছে। ওইখানে কি তোমার ভেক্টরের মান প্রকাশ করতেছে, এই দুইটা ভেক্টরের মান। দেখো পি ডট কিউ ইকুয়ালস টু পি কিউ কস থিটা। তাই আমি বলছি কি, পি এর উপর কিউ এর লম্ব বিক্ষেপ মানে কি কিউ এর কস থিটা, বা কিউ এর বা পি এর উপর বা যদি আমি বলি কিউ এর উপর পি এর লম্ব বিক্ষেপ মানে কি পি কস থিটা। তাহলে সিম্পল, পি কস থিটাটা এখানে রাখো, কিউটার নিচে পাঠাই দাও। এই যে পি কস থিটা,
কিউটার ওইখানে পাঠাই দিলাম। এটাই হচ্ছে গিয়ে তোমার লম্ব অভিক্ষেপের মেইন থিওরি। চলো আমরা নেক্সটে যাই। একটা কোশ্চেন দেখো কি বলছে, এ মান দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে, তাদের ডট প্রোডাক্ট করো। এটা আমরা মুখে মুখে করে ফেলাতে পারি। দেখো 3 দুগুণে 6, 6 আর 4 একে 4 যোগ 4 ইকুয়ালস টু 10। এখন দেখো এ ডট বি এর মান বলে দিছে, এটা কিন্তু একটা ভেক্টর, আর এ এর মান বলে দিছে, বি এর মান বলে দিছে, তাদের মধ্যবর্তী কোণ কত আমরা জানি না। দেখো এ ডট বি ইকুয়ালস টু এ বি কস থিটা, তাইলে কস থিটাটা আমরা লিখতে পারি এ ডট বি ডিভাইডেড বাই এ বি। এ এর মান কত বা এ ডট বি এর মান কত? এ ডট বি এর মান 15, 15। এ এর মান কত? এ এর মান 5 গুণ 6 মানে 30, মানে 15/30 ইকুয়ালস টু হাফ। তাহলে cos 60 এর মান হচ্ছে কি হাফ। আশা করি সবাই এটা ক্রস অর ডট প্রোডাক্ট। এটা হচ্ছে কি তোমার ডট প্রোডাক্ট, কারণ এই দেখো তোমার ডট সাইন দেওয়া আছে। অনেকভাবে বুঝতে পারো, তোমার ডট সাইন দেওয়া আছে, তোমার স্কেলার, তোমার মান আসছে একটা স্কেলার, এবং তোমার কস থিটা দিয়ে প্রকাশ করছে। বুঝছো? মোহাম্মদ আতা শিহাব, এই জিনিসটা তোমার অবশ্যই বোঝা উচিত এবং নোট নাও পুরো ক্লাসের। ওকে চলো দেখি আরেকটা প্রশ্ন। এটা দেখো খুবই সিম্পল, তাদের ডট প্রোডাক্ট কত এটা আমরা মুখে মুখে করতে পারি। আতা শিহাব এটার অ্যান্সার তোমার কাছ থেকে এক্সপেক্ট করি। 4 দুগুণে দেখো -8 আর -3 যোগ 6 -18 -26। ওকে চলো আমরা নেক্সট স্লাইডে যাই। দেখো এখানে কি বলছে, এই যে এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর দেওয়া আছে। ওকে কুল। ভেক্টর এ এর বি এর উপর লম্ব বিক্ষেপের মান কত? লম্ব বিক্ষেপ কার? এ এর। লম্ব বিক্ষেপ কার? এ এর। তাহলে কি এ cos থিটা, এ cos থিটা, এ cos থিটা ইকুয়ালস টু এ ডট বি এর ডট গুণ ডিভাইডেড বাই বি এর মানটা। তাহলে এ ডট বি এর ডট গুণ কি? ডট গুণটা আমরা মুখে মুখে করে ফেলাই। 7 গুণ 24, সরি মুখে মুখে করতে পারলাম না, ক্যালকুলেটর লাগলো। আচ্ছা দেখো 7 গুণ 24 দাও, 7 গুণ 24 মাইনাস আছে -7 গুণ 24, ওয়াও 0 এসে যায়। তাহলে উপরে সে 0। বি এর মান কি? যেটাই হোক কিছু যায় আসে না, তাও তোমাদের খুশির জন্য করে দেই। আসে 25, অ্যান্সার কত আসে? 0। তাহলে cos থিটা ইকুয়ালস টু এ cos থিটা, এ cos থিটা ইকুয়ালস টু 0। মানে কি টেকনিক্যালি এখানে বি এর উপর এ এর কোনো লম্ব বিক্ষেপ পায় না। আরে 60 ডিগ্রি ভাই, আরে শিহাব তুমি তো দারুণ, তুমি সব কটা অ্যান্সার দিয়ে দিচ্ছ, তুমি অনেক ইন্টেলিজেন্ট, তোমার দ্বারা দেশের আর 10-এর উন্নতি হবে। ও তাহলে এটার মান কত? 0। ওকে চলো আমরা নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইড কি? সেটা হচ্ছে কি ক্রস গুণ। ক্রস গুণ হলো একটু টেকনিক্যাল জিনিস। ক্রস গুণের ক্ষেত্রে খেয়াল করো, পি ক্রস কিউ। সাপোজ তোমার কাছে একটা সূত্র আছে পি, পি হচ্ছে তোমার আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ প্লাস 5 কে ক্যাপ। আবার আরেকটা কিউ ইকুয়ালস টু 3 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ মাইনাস 4 কে ক্যাপ। এইটা ক্রস গুণফলের ক্ষেত্রে কি করব? দেখো পি ক্রস কিউ ইকুয়ালস টু সবার আগে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। পি ক্রস কিউ আগে কোনটা আছে? পি আছে না, তাই পি এর মানগুলি আমি উপরে বসাবো। এখানে 1, এখানে 3, এখানে 5, এখানে 3, 2 -4। কিছু কি চেনা চেনা লাগছে? ইয়েস, এটা হচ্ছে গিয়ে তোমাদের নির্ণায়কটা। তোমরা ম্যাথে যে নির্ণয় করছো না ম্যাট্রিক্সের পরে, মানে ম্যাট্রিক্স অনেক সোজা জিনিস, এরপরে খুশিতে খুশিতে শুরু করো ম্যাট্রিক্সটা, এরপরে যাও নির্ণায়কে, নির্ণায়কে গিয়ে দেখো এই চ্যাপ্টারটাও প্যারা।
সো ওই নির্ণায়কই কিন্তু এখানে ওই একই রূপ ধারণ করছে। সো আরেকটা জিনিস তোমাদের কনসার্ন হওয়া উচিত, যখন আমরা ডট গুণ করছি, ডট গুণের ক্ষেত্রে কিন্তু পি ডট কিউ আর কিউ ডট পি একই কথা, নাথিং চেঞ্জ, কোনো প্যারার কিছু নাই। এই ক্ষেত্রে কিন্তু প্যারা আছে। দেখো তোমরা জানো নির্ণায়কে এই রাশি, এটার জায়গায় যদি আমি এটা বসাই আর এটার জায়গায় যদি এটা বসাই, অ্যান্সার চেঞ্জ হয়ে যাবে। সো পি ডট কিউ ইজ নট ইকুয়ালস টু কিউ ডট পি। এখানে আমি চাইলে ইন্টারচেঞ্জ করতে পারবো না, বলো ভাইয়া আমার ইন্টারচেঞ্জ করতেই হবে, এটা আমার জীবনের একমাত্র লক্ষ্য যে এটা ইন্টারচেঞ্জ করব। ওকে, তোমার জীবনের লক্ষ্য তোমাকে পূরণ করে দেই, কিন্তু আমার একটা কথা রাখবা, সেটা হইতেছে কি আগে একটা মাইনাস চিহ্ন বসাইতে হবে। তুমি তোমার কথাও রাখো, আমারও একটা কথা রাখো, সেটা হচ্ছে কি আগের মাইনাস চিহ্নটা, তুমি তাকে মাইনাস চিহ্নটা বসাও, তাহলে তুমি ইন্টারচেঞ্জ করতে পারবা। মানে কি পি ডট পি ক্রস কিউ ইকুয়ালস টু মাইনাস কিউ ক্রস পি। বুঝছি? আসো এবার আমরা এইটা সলভ করার চেষ্টা করি। এটা অ্যান্সার কত আসে দেখো, ইকুয়ালস টু আই ক্যাপ, থাকুক আই ক্যাপ। আই ক্যাপ মানে কি এই রো আর এই রো বাঁকা, এই দুইটার গুণফল, এই দুইটার গুণফল 3 4 মাইনাস 12, মাইনাস 12 মাইনাস এই দুইটার গুণফল 5 দুগুণে 10, মিডলটা ক্ষেত্রে হয় মাইনাস, মাইনাস জে ক্যাপ। জে ক্যাপ মানে কি এই সারি আর এই সারি বাদ, এই দুইটা গুণফল মাইনাস 4 একে 4, মাইনাস 3 5 15 প্লাস কে ক্যাপ। কে ক্যাপের ক্ষেত্রে এই সারি আর এই সারি বাদ, এইটা মানে আগে এই কর্ণ 2 একে 2 মাইনাস 3 তিরিকে 9, তাহলে অ্যান্সার কত আসে দেখো, মাইনাস 12 মাইনাস 10 মানে মাইনাস 22 আই ক্যাপ, মাইনাস এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 15 4 19 19 জে ক্যাপ, আর কি -7 কে ক্যাপ। দেখো দুইটা ভেক্টরের গুণ ক্রস গুণের অ্যান্সারও কিন্তু আসছে একটা ভেক্টর রাশি, তাই এইটারে বলে ভেক্টর গুণন বা ক্রস গুণন। তো এটাই হচ্ছে গিয়ে ক্রস গুণনের থিওরি। চলো আমরা কিছু ম্যাথ অ্যাপ্রোচ করার ট্রাই করি। কি বলছে দেখো, এ আর বি দিয়ে দিয়ে রাখছে এবং এ ক্রস বি এর মান জানতে চাইছে। ঠিক আছে, আমরা বাই করি। দেখো আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ। আই ক্যাপের মান 3, এ ক্রস বি মানে কি এ এর মান 3 2 1, এখানে 1 -1 4, অ্যান্সার কত আসে দেখো, ইকুয়ালস টু আই ক্যাপ ইন্টু এই দুটো গুণফল 4 দুগুণে 8, মাইনাসে মাইনাসে প্লাস 1 একে 1 প্লাস জে ক্যাপ, জে ক্যাপ এটা বাদ, ও সরি জে ক্যাপ আগে তো মাইনাস হবে, মাইনাস জে ক্যাপ এইটা আর এটা বাদ, এইটা 3 4 12 মাইনাস 1 একে 1, কেটা নিচে লিখি, প্লাস কে ক্যাপ যদি দাও, কে ক্যাপ এইটা আর এইটা বাদ, 3 একে 3 মাইনাস 3 মাইনাস 2 একে 2, অ্যান্সার কত আসে 8 আর 1 9, 9 আই ক্যাপ মাইনাস 12 বিয়োগ 1 11 জে ক্যাপ মাইনাস 5 কে ক্যাপ, 9 আই ক্যাপ। দেখো এটার অ্যান্সার নাই। আসানুল্লাহ পরীক্ষায় অনেক সময় আমি এই জিনিসটা সবচেয়ে বেশি ফেস করছি যে অ্যান্সার থাকে না। সো অ্যান্সার না থাকলে তোমরা কী করবা, অ্যান্সার না থাকলে তোমার প্রশ্নটা সুন্দর মতন স্কিপ করবা, কারণ এখানে কিন্তু নেগেটিভ মার্কিং আছে। সো অ্যান্সার যদি মনে হয় তোমার যদি খুব বেশি গাটস ফিলিং থাকে যে অ্যান্সার নাই, তাই তোমার ওইটা অ্যাটেম্প করার কোনো দরকার নাই। কিন্তু এখন আমার গাট ফিলিং হচ্ছে না, কারণ আমি এক জায়গায় ভুল করছি, সেটা আমি দেখতে পাইছি। সেটা হইতেছে গিয়া এই জায়গাটায়, এখানে ভুল করছি। 3 একে -3 -3 আর 2 একে 2, ও না 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 সরি সরি সরি, আগেরটাই ঠিক ছিল, আগেরটাই ঠিক ছিল, এটা বাদ। 4 দুগুণে 8 মাইনাস 1, দেখি তো 8 4 দুগুণে 8 মাইনাস 1, ঠিক আছে, মাইনাস 3 4 12 মাইনাস 1, ঠিক আছে, প্লাস কে ক্যাপ -3 মাইনাস 2 একে 2। হ্যাঁ, সো যদি অ্যান্সার না থাকে তোমরা কি করবা, তোমরা সুন্দর মতন কোশ্চেনটা স্কিপ করবা, কারণ এখানে নেগেটিভ মার্কিং আছে এবং আমার সময় অনেক রকমের অনেকবার এই ট্র্যাপ করা হয়েছিল। আসো এবার আমরা গ্রেডিয়েন্ট করি। গ্রেডিয়েন্টের জন্য 3টা জিনিস, এটাকে আমরা ভেক্টর কি জানি বলে,
নামটা ঠিক খেয়াল নাই, তাও এটা হলো তোমার ক্যালকুলাস রিলেটেড, ভেক্টরের ক্ষেত্রে ক্যালকুলাস রিলেটেড প্রবলেম। এটা হচ্ছে গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স আর কার্ল। এই তিনটা শেখার আগে আমাদের অবশ্যই একটা জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে ভেক্টর অপারেটর। তোমাদের এই জিনিসটারে, এই সাইনটাকে বলে ভেক্টর অপারেটর। ভেক্টর অপারেটর আই ক্যাপ ডি ডিএক্স প্লাস জে ক্যাপ ডি ডিওয়াই প্লাস কে ক্যাপ ডি ডিজে। গ্রেডিয়েন্টের ক্ষেত্রে কি হয়? গ্রেডিয়েন্টের ক্ষেত্রে একটা সিঙ্গেল তোমার স্কেলার রাশি নেওয়া হয় এবং সেটা গ্রেডিয়েন্টের মাধ্যমে ভেক্টর করা হয়। বোঝার চেষ্টা করি। সাপোজ তোমার কাছে একটা ইয়ে আছে, কি বলে, একটা ভেক্টর, একটা তোমার স্কেলার রাশি দেওয়া আছে ফাই। ফাইটা হচ্ছে কি এক্স ওয়াই জেড দিয়া, সেটা গ্রেডিয়েন্ট করতে হবে। মানে কি এইটার সাথে এইটা গুণ করতে হবে, একটা স্কেলার রাশির সাথে একটা ভেক্টর রাশি গুণ করতে হবে, অ্যান্ড দ্যাটস দ্য গুণফল। এই যে দেখো ফাই, সব কয়টাতে ফাই আছে, এটা গুণফলটাই হচ্ছে গিয়ে তোমার গ্রেডিয়েন্ট। একটা কোশ্চেন দেখি তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবা। এই দেখো তোমার এফ অফ এক্স ওয়াই জেড এর মান দেওয়া আছে, এটা একটা। এই গ্রেডিয়েন্ট কত? গ্রেডিয়েন্টের ক্ষেত্রে আমি ভেক্টর অপারেটরটাকে ইউজ করব। ভেক্টর অপারেটরটা কি? ভেক্টর অপারেটর ইকুয়ালস টু আই ক্যাপ ডেল ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল ডেল জেড। এটার সাথে গুণ করব, মানে প্রত্যেকটার সাথে ইন্ডিভিজুয়ালি গুণ হবে এই রাশিটা। তাই আমি এইটার সাথে যদি এটা গুণ করি, দেখো জাস্ট এটা এক্স এর সাপেক্ষে তোমার ডিফারেন্সিয়েশন হবে না, এক্স এর সাপেক্ষে কিন্তু শুধু এই এক্স এর ডিফারেন্সিয়েশন হবে, এই দুইটা কিন্তু ডিফারেন্সিয়েট হবে না। তাই এক্স এর সাথে এটা ডিফারেন্সিয়েট করলে কি হবে? এক্স স্কয়ারের জায়গায় হবে 2x আর এই আই ক্যাপ। তেমনি ভাবে এটা ওয়াই, শুধু ওয়াই এর সাপেক্ষে হবে, তাই এটা হলো 2y জে ক্যাপ প্লাস জেড, জেড এর সাপেক্ষে হবে 2z কে ক্যাপ। অ্যান্ড এই যে অ্যান্সার। চলো নেক্সটে যাই। নেক্সটে হচ্ছে কি ডাইভারজেন্স। ডাইভারজেন্স কি? ডাইভারজেন্স হচ্ছে ভেক্টর অপারেটর, যেটা পাইলাম আগে একবার পাইছিলাম ভেক্টর অপারেটর। আর ডাইভারজেন্সের ক্ষেত্রে একটা স্কেলার রাশির সাথে ভেক্টর অপারেটরটা ডট গুণ হয়, মানে কি তোমার একটা রাশি আসে, তোমার একটা স্কেলার রাশি আসে। আর ডাইভারজেন্সের মান যদি বাই চান্স 0 আসে, ওই ডাইভারজেন্সের মান 0 মানে ওই তোমার যে ভেক্টর ক্ষেত্র আছে সেটাকে সলিনয়েডাল বলে। সো এইটাই হচ্ছে তোমার মেইন জিনিস। চলো আমরা একটা প্রশ্ন করলে একটু ভালোভাবে বুঝতে পারবো। একটা ভেক্টর ক্ষেত্র দেওয়া আছে, এইটা, এর ডাইভারজেন্স কত। আচ্ছা, ডাইভারজেন্স মানে এই পুরোটার সাথে আমি ভেক্টরে ডট গুণ করব, মানে কি দেখো আই ক্যাপ ডেল ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল ডেল জেড। গুণ করি মানে কি দেখো আই এর সাথে আই এর গুণ, মানে কি এই ডিডিএক্স এর সাথে এই এক্স এর, মানে ডিডিএক্স এর খালি এটার সাপেক্ষে, এটার কাছে আছে আই আর এইটা আই, জাস্ট এইটা গুণ হবে। এটা গুণ কি ডেল ডেল এক্স ইন্টু এক্স, মানে কি এক্স এর অন্তরীকরণ। এক্স এর অন্তরীকরণ এখানে কি আসবে? অবশ্যই 1। তেমনিভাবে এইটার সাথে এইটার হবে এবং এইটার ক্ষেত্রে অ্যান্সার আসবে 1। তেমনিভাবে এইটার সাথে এইটার হবে, এইটারও অ্যান্সার আসবে 1। তার মানে অ্যান্সার তোমার 3। ওকে, চলো দেখো এটা একটা আছে, এটা ডাইভারজেন্স জানতে চাইছে। আসো আমরা ট্রাই করি ডাইভারজেন্স। অ্যাগেইন ডেল ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল 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 জেড কে ক্যাপ। এইটার সাথে এইটা আই ক্যাপ, যেহেতু তো এখানে কি আসে এক্সটা কিন্তু চলে যাবে। যেমন আমি তোমাকে উদাহরণ দেখাই, সরি এখানে তো আই ক্যাপ হবে না, ইন্টু এক্স ওয়াই। এটা তো শুধু এক্স এর সাথে হবে, এক্স এর সাপেক্ষে না, তাই এইটা হয়ে যাবে 1। আর এটা গুণাকার আছে, এটার কি কোনো চেঞ্জ হবে না? এইটা কোনো চেঞ্জ হবে না, তাই এটার অ্যান্সার কত আসতেছে? ওয়াই ইন্টু 1 ইকুয়ালস টু ওয়াই। তেমনিভাবে এখানে ওয়াই জেড, ওয়াই এর সাপেক্ষে ওয়াইটা চলে যাবে 1 হইয়া, আর শুধু বসবে জেড প্লাস জেড। তেমনিভাবে এইটা হবে, এইটার সাথে জেড এর সাপেক্ষে জেডটা চলে যাবে, এখানে থাকবে শুধু এক্স।
তাহলে অ্যান্সার আসে জে ওয়াই জেড এক্স বা এক্স ওয়াই জেড, একই কথা, প্যারা নাই। এবার কি, আচ্ছা আরেকটা জিনিস সেটা হচ্ছে গিয়ে তোমাদের বলা হয় নাই, কার্ল কার্লের ক্ষেত্রে কি হয়, কার্লের ক্ষেত্রে নাথিং বাট একটা ভেক্টর ক্ষেত্র থাকে। ধরি পি হচ্ছে কি একটা ভেক্টর ক্ষেত্র, সেটাকে আমরা এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ দেই। আর ভেক্টর অপারেটর তো তোমরা সবাই চিনছো। কার্লের ক্ষেত্রে জাস্ট ভেক্টর অপারেটর আগে, খেয়াল রেখো, ভেক্টর অপারেটর আগে, ভেক্টর অপারেটরের সাথে তোমার ওই ভেক্টরের একটা ক্রস গুণ হবে। চলো আমরা এটা দেখলে আরো এলাবোরেটেডলি বুঝতে পারবো কি বলছে। এফ এ একটা ভেক্টর দেওয়া আছে, বলছে এটা তোমার এইটা ক্রস গুণ কত, বা বলতে পারতো কার্ল কত। আচ্ছা আরেকটা জিনিস, কার্লের মান যদি শূন্য হয় তাহলে ওইটাকে বলে অঘূর্ণনশীল, কার্লের মান যদি শূন্য না হয় সেটাকে বলে ঘূর্ণনশীল। আচ্ছা তাহলে আমরা বাইর করি ভেক্টর, সবার আগে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, এখানে হবে ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড, এরপর কি এক্স জেড ওয়াই জেড এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। নির্ণায়ক, আই ক্যাপ দিয়ে শুরু করি, বাদ, এইটার সাপেক্ষে এইটা, দেখো এইটার সাপেক্ষে এইটার অন্তরীকরণ, এক্স স্কোয়ারের মধ্যে কিছু আছে, এক্স স্কোয়ারের মধ্যে তো ওয়াই এর ইয়ে নাই, মানে এক্স স্কোয়ার পুরোটাই ধ্রুবক, এক্স স্কোয়ার পুরোটা বাদ চলে যাবে, এখানে থাকবে কি শুধু 2y, এইটার সাথে এইটা জেড ওয়ান হয়ে যাবে প্লাস ওয়াই মাইনাস জে ক্যাপ, দেখো এইটা আর উপরে এটা বাদ, এইটার সাথে এইটা ফার্স্ট হবে 2x, এটা তো কিছুই নাই, মানে কি বাদ, ওকে গন জিরো। আবার এটার সাথে এইটা জেড জেড তো চলে যাবে, জাস্ট জেড জেড এর মান 1 হয়ে যাবে, x ইন্টু 1 ইকুয়ালস টু এক্স, ওকে। এরপরে প্লাস কে ক্যাপ, কে ক্যাপ মানে কি এইটা আর এইটা বাদ, এই দুইটা কি হয় এক্স, এখানে এক্স আছে নাই মানে জিরো। আবার দেখো এখানে ওয়াই এর সাপেক্ষে ওয়াই আছে নাই, জিরো মানে এটা জিরো, মানে কে ক্যাপের কোনো অস্তিত্বই নাই। তাহলে এটা কি হইলো আই ক্যাপ, আই ক্যাপের মধ্যে আছে কি 3y মাইনাস জে ক্যাপের মধ্যে আছে 3x প্লাস জিরো, লিখলেও হয় না লিখলেও হয়। অ্যান্সার এখানে কোনটা আসে, এখানে সঠিক অ্যান্সারটা নাই, বাট সঠিক অ্যান্সারটা এটাই হবে, ওকে। এখানে যেহেতু সঠিক অ্যান্সার নাই, তোমরা খেয়াল রাখো এই যে এটা হচ্ছে তোমার সঠিক অ্যান্সার। তো এই তো একটা ভেক্টরটা শেষ হলো। যেহেতু তোমাদের আহসানুল্লাহ কোর্সের প্রত্যেকটা ক্লাসের জন্য সেপারেট ভিডিও পাও, তাই আমি চাই না ভিডিওটা খুব বেশি বড় হোক। এই 1 ঘন্টা ভিডিওটাতে মোটামুটি ট্রাই করা হয়েছে ভেক্টরের সব কয়টা জিনিস অস্ট স্টাইলে কীভাবে আসে সেটা কভার করা। আশা করি তোমরা সবাই ক্লাসটা দেখবা, ক্লাসে যে কন্টেন্টগুলো ছিল বা ক্লাসের যে ম্যাথগুলো আমি করাইছি ওইগুলো একবার নিজে হাতে প্র্যাকটিস করার ট্রাই করবা। এবং সময় কিন্তু হ্যাঁ খুব কম নাই, দ্যাটস ট্রু, কিন্তু খুব একটা বেশিও কিন্তু নাই। এবং তুমি যদি দেখো সিলেবাসটা অনেক বড়, সো একটা এই কম সময় একটা এই সিলেবাসের একটা ভালো প্রিপারেশন নিতে হলে অবশ্যই তোমাদের ক্লাস যেমন ফলো করতে হবে তেমনই সেলফ স্টাডিও করতে হবে। সো শেষ একটা ফাইট, যদি একবার ভর্তি হয় আমি বলবো না, তোমাদের সামনে এটা বলবো না যে ভার্সিটিতে উঠলে প্যারা কম, বাট তোমরা নিজেরাই জানো তোমরা এই সময় কি কোন পরিস্থিতিতে কোন প্যারায় আসো। সো এই পরীক্ষাটা ভালো মতন দাও, একটা জায়গায় চান্স শিওর করো, এরপর একটা ভালো লম্বা গ্যাপ পাবা, তখন আরামসে চিল করো, ফোন টিপো, তখন কেউ আসলে কিছু বলবে না। এই কয়দিন পড়াশোনার মধ্যে থাকো, সুস্থ থাকো, তোমাদের সাথে দেখা হবে আবারও ফিজিক্সে নেক্সট ক্লাসে। ততক্ষণ আসসালামু আলাইকুম।